মডেল এই টাইপের আর কি, রাইট? ঠিক করে পরে আপডেট নিয়ে অনেক কিছু আপডেট সেম যে আমরা কালকে আসতে বলছিলাম ওইটা ছিল আরেকটা ওইটা ছিল হলো পার্টি করতে ওইটা হচ্ছে ওইটা পারো না দিছে আমাদের তাহলে আমরা আরেকদিন ওয়েট করেন এটাও বেড়ে যাবে না এটা সব আচ্ছা যাই আগে আজকে ক্লাসটা দেখে নিই ইভেন্ট ম্যানেজমেন্ট কিরকম আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে মানে করার জন্য অ্যাপ্লাই করবেন হ্যাঁ কি থাকে আপনার প্যানেলে আজকে পরে ডিসকাস করব ঠিক আছে আগে আজকের লেকচারটা শুরু করি তো সময় লাগতে পারে ল্যাপটপ আচ্ছা সো আমরা যে রেজিস্ট্রেশন সিস্টেমটা বানাইছিলাম মনে আছে যেমন এটা হচ্ছে ফেসবুক রাইট এটা হচ্ছে ফেসবুক ফেসবুকের এখানে যদি আমরা যাই তো এখানে বিভিন্ন লিংক থাকে না ধরেন যে স্ল্যাশ একটা লিংকের নাম বলেন না ফেসবুকের ইভেন্টস বা গ্রুপস হ্যাঁ এই গ্রুপসটা কিন্তু দেখা দিচ্ছে এরকম কোনো পেজ বলেন না যে দেখাবে না আচ্ছা যাই তো যেগুলো প্রটেক্টেড ইউআরএল সেখানে কিন্তু ডাইরেক্টলি যদি আমি এই ইউআরএল ক্লিক করি সেই পেজটা দেখানোর কথা না লজিক্যালি তাই যেমন আমরা ইউএমএস এর কথা বলি ইউএমএস এর যদি আপনি ডাইরেক্টলি কোনো একটা লিংক হিট করেন আপনাদের মনে করেন ড্যাশবোর্ড তো আপনাদের ইউআরএল রাইট মনে হয় হ্যাঁ যে ড্যাশবোর্ড তো যদি ড্যাশবোর্ডে যান আপনাকে কিন্তু ফেরত পাঠিয়ে দিচ্ছে যে ভাই তুমি আগে লগইন করে আসো তাই না তো আবার কিছু কিছু পেজ আছে যেমন ধরেন যে ইম্পর্টেন্ট কন্টাক্ট এই যে ইম্পর্টেন্ট কন্টাক্ট এইটা আপনি লগইন করা অবস্থায় এই পেজটা দেখতে পাচ্ছেন লগইন না থাকলেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন পেজ তো আমাদের যে ওয়েবসাইট বানাই বা যে প্যানেলই বানাই আমাদের কি করতে হবে আমাদের কিছু অথেন্টিকেশন অপারেশনের বিষয় আছে যে এই যে আপনি কন্টেন্ট এই কন্টেন্টে দেখাইতে যাচ্ছেন এই পেজটাতে দেখাতে যাচ্ছেন এইটা কি তার দেখার রাইটস আছে কিনা যদি রাইট থাকে দেখেন দেখাবো না রাইট থাকলে দেখাবো না আবার এরকম হইতে পারে এই পেজে টাইপ আছে স্পেসিফিক ভাবে দেখা যেতে পারে এই ক্যাটাগরি জায়গা দেখা রাইট নাই এটাও হইতে পারে বা অ্যাডমিনের ক্ষেত্রে এই লোকটা দেখা রেখে আছে অ্যাডমিন না হলে দেখা রেখে নাই এরকমও তো হইতে পারে রাইট তো এই যে বিষয়গুলা কি এই বিষয়গুলাকে আমরা বলতেছি অথেন্টিকেশন এবং অথরাইজেশন অথেন্টিকেশন কোন জিনিস বলছিলাম একদিন ঢুকতে পারবে কিনা এটা অথেন্টিকেশন আর লগইন করা যেতে পারে স্যার অথেন্টিকেশন হচ্ছে চিহ্নিত করা অথরাইজেশন হচ্ছে মানে অনুমতিটা দিয়ে রাখা ঢুকতে পারবে কি এটা হচ্ছে অথেন্টিকেট করা ঢোকার পরে কোন অ্যাক্সেস পাবে এটা হচ্ছে হ্যাঁ অথেন্টিকেশন হচ্ছে আমাদের কাজ টাইম ঠিক আছে আমাদের কাছে আইডি কার্ড আছে জাস্ট আমি ঢুকতে পারতেছি ঠিক আছে আমি ইউনিভার্সিটি ঢুকতে পারছি ইউনিভার্সিটির সব জায়গায় ঢুকতে পারবো ওই কার্ডটা নিয়ে সব জায়গায় ঢুকতে পারবো না তো যে যে জায়গায় ঢুকতে পারবো সব জায়গায় আমার অ্যাক্সেস আছে তো এই যে প্রথমে আপনি যখন এই রুমে ঢুকতে যাচ্ছে কেউ একজন তার যে আগে তার কার্ডটা চেক করা যায় তার কি রুমে ঢোকার পারমিশন আছে কিনা সেটা হচ্ছে আমাদের অথরাইজেশন যে এই রুমে ঢুকে কি কি করতে পারবে যে একটা ল্যাপটপ তুলে নিয়ে যেতে পারবে কিনা পিসি তুলে নিয়ে যেতে পারবে কিনা তো তারপর সেটা পারমিশন নাই কিন্তু গোলাম রাব্বি চাইলে আমাকে দিতে পারবে রাইট তো এই যে আমরা পার্সন টু পার্সন ভ্যালু করতেছি যে গোলাম রাব্বি চাইলে তুলে নিয়ে যেতে পারবে আর আপনারা চাইলে করে নিয়ে যেতে পারতেছেন না তো এই যে পার্থক্যটা এটাকে আমরা বলতেছি অথরাইজেশন যে কোন কোন অ্যাকশন সে করতে পারবে কোন কোন অ্যাকশন করতে পারবে না বুঝতে পারছেন গোলাম রাব্বি তুলে নিছেন নাকি কিছু আচ্ছা জানেন নিয়ে থাকলে ভাগে যোগেই নিব না ওকে ফাইন সো বুঝতে পারছেন তো এই যে অথেন্টিকেশন অথরাইজেশন করার অনেক রকম রয়েছে তো একটাকে বলে সেশন বেস সেশন মানে কি আমরা মনে করেন যে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা তো নিচ্ছি নেওয়ার পরে আমি সার্ভারের কাছে পাঠাইলাম যে এই যে ইউজার নেম এই যে পাসওয়ার্ড এটাকে ভ্যালিডেট করে দেন তো কারেক্ট কিনা সেই ভ্যালিডেট করে দেওয়ার পরে কি করবে যে হ্যাঁ কারেক্ট আপনি এটা দিয়ে ইউজ করতে পারেন তার এখানে একটা সেশন তৈরি হয় এই ব্রাউজারের একটা পার্ট হচ্ছে সেশন তৈরি করা যে তাকে একটা নাম্বার দিয়ে দিলা ইউনিক একটা নাম্বার দিয়ে দিলা একটা বড় একটা নাম্বার দিয়ে দিলা যে এটা হচ্ছে তার সেশন যতক্ষণ পর্যন্ত সে ধরেন 10 মিনিট একটা টাইম দিয়ে দিল যে 10 মিনিট পর্যন্ত এই সেশনটা ভ্যালিড ঠিক আছে সে যদি ইউজ করতে থাকে আপনি যতগুলো লিংকে যান তার ওই যেহেতু সে লগইন করছে আমরা ধরে নিতেছি যে এই ব্রাউজার সে ইউজ করলে পরে ততক্ষণ পর্যন্ত সেই ব্রাউজারে কাজ করতে পারবে কিন্তু অনেক ক্ষেত্রে আবার আছে কি যে আমাদের কিছু একটা
টোকেন দিয়ে দেওয়া হয়। যে আপনি এই যে টোকেন মিন্স হচ্ছে আপনাকে একটা কার্ড দিয়ে দিচ্ছে, ধরেন আপনাদের এই যে স্টুডেন্ট আইডি যখন তৈরি হয়েছে একটা কার্ড দিয়ে দিচ্ছে, এই কার্ড দিয়ে আপনি অ্যাক্সেস করতেছেন। তো এই কার্ডের অ্যাক্সেস মানে কি, এই কার্ডটা যার কাছে আছে সে ওই অ্যাক্সেসগুলো পাবে। এটাকে বলে টোকেন বেস অথরাইজেশন। একটা হচ্ছে সেশন বেস আর একটা হচ্ছে টোকেন বেস। বুঝতে পারছেন? সেশন মানে হচ্ছে আপনি যখন লগইন করতেছেন, লগইন করার পরেই এরই দায়িত্ব হচ্ছে ব্রাউজারের মধ্যে সেশনটাকে তৈরি করে দেওয়া। সে শুধুমাত্র ব্রাউজারের মধ্যে থেকেই ঘুরতে পারবে, ব্রাউজারের মধ্যে কাজ করতে পারবে, অন্য কোনো ব্রাউজারে যেতে পারতেছে না। এই সেশনটা তাহলে ব্রাউজারের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আর টোকেন বেস কি? টোকেন মানে হচ্ছে তাকে একটা টোকেন দিয়ে দেওয়া, তাকে একটা কার্ড দিয়ে দেওয়া। এই কার্ড দিয়ে সে কি করবে, এই কার্ডটা যদি অন্য কেউ ব্যবহার করে সে এইটা নিয়ে ইউজ করতে পারবে। মানে ওই কার্ড যা আপনার এক্সেস কার্ড। বুঝতে পারছেন? ব্রাউজারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এস দিয়ে যেতে হবে, ক্রোম দিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন এস দিয়ে লগইন করছেন, ওই সেশনটা আপনার এই টাইমের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, টোকেনের ক্ষেত্রে নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। এই টাইমের মধ্যে আপনার এই ব্রাউজারের উপর ডিপেন্ড, এই সেশনটা আপনার এই ব্রাউজারের জন্য কাজ করতেছে এবং ব্রাউজারের মধ্যে থেকে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। ওই সেশনটা যদি আপনি আরেক জায়গায় নিয়ে যেতে চান তাহলে পরে মানে এটা কাজ করবে না তা না, ওখানে কাজ করানো যায় না। বাট সেশনটা হচ্ছে আপনার ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট বা আপনি যে এইটা ইউজ করেন সেটার উপর ডিপেন্ডেন্ট। আর টোকেন হচ্ছে আপনার কার্ড টাইপের। তো বুঝতে পারছেন? তো আমরা আজকে যেটা দেখবো সেটা হইতেছে আমরা সেশন বেস একটা লগইন এবং রেজিস্ট্রেশন দেখার চেষ্টা করব আর কি। তো এটার পরে এটা যেহেতু আমি স্প্রিং এমভিসি, আমরা কিন্তু একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাচ্ছি। আপনি খেয়াল করছেন মনোলিথিক এবং মাইক্রো সার্ভিস পার্থক্য কি? যে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এক জায়গার মধ্যে সবকিছু আছে, রাতের মধ্যে সবকিছু এক সার্ভারের মধ্যে, ভিউ এক জায়গায়, সার্ভিসও এক জায়গায়, ডেটাবেসও এক জায়গায়। আর যখন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার করব সব আমাদের সেপারেট হয়ে যাবে। লগইন একটা সার্ভিস, লগইনের জন্য আলাদা ডেটাবেস, আবার ইউজারের জন্য আলাদা ডেটাবেস, ইউজারের জন্য আলাদা সার্ভিস, প্রত্যেকটা ডিফারেন্ট প্রজেক্ট হয়ে যাবে, তখন আলাদা আলাদা প্রজেক্ট হয়ে যাবে, তখন সেটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হয়ে যাবে। স্টিল নাও আমরা কিন্তু মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাচ্ছি। দ্যাটস ওয়াই এই অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউও আছে, ডেটাবেসও আছে, সার্ভিসও আছে, সবই আছে, কন্ট্রোলার আছে, সবকিছু এক অ্যাপ্লিকেশনের মধ্যে। তো যেহেতু এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যে ভিউটা এটা কন্ট্রোল করতেছে কোন ইঞ্জিন? স্প্রিং স্প্রিং ওয়েব জিপিএ ডেটাবেস। ভিউ কার? টাইমলি ফ্রেম। সবই তো স্প্রিং, ঠিক আছে? তো এই টেমপ্লেট ইঞ্জিনটা হচ্ছে তার। তো এই ভিউটা কি করতেছে, আমাদের কন্ট্রোলারের কাছে ডেটা পাস করতেছে, আবার কন্ট্রোলার থেকে ডেটা রিসিভ করতেছে। তো এটা পুরো জিনিসটাই কিন্তু স্প্রিং কন্ট্রোল করতেছে, একটা অ্যাপ্লিকেশন স্প্রিং আমাদের এই পুরো জিনিসটা কন্ট্রোল করতেছে। তো এই স্প্রিং এর ফিচারগুলো কিন্তু আমরা অলরেডি ব্যবহার করতেছি, ডেটাগুলো সেভ করতেছি স্প্রিং জেপি এর মাধ্যমে, রাইট? আমরা সবকিছুই স্প্রিং এর ফ্যাসিলিটিসগুলো ইউজ করতেছি। তো আজকে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা বলতেছেন, আমরা কিন্তু এখানে চাইলে পরে কি করতে পারি, আমরা যে নিজেরা ম্যানুয়ালি কোড করতে পারি। ঠিক আছে, ম্যানুয়ালি কোড করে এই কাজগুলো করতে পারি। লগইনের জন্য ইউজার নেম চেক করা, পাসওয়ার্ডের জন্য ইউজার নেম চেক করা, এবং কিছু কোড লিখতে পারি যে এই লিংকে গেলে যাতে এটা না দেখা যায়, এরকম ডিফারেন্ট সিনারিও আমরা এখানে আনতে পারি। জাভাস্ক্রিপ্ট যদি করতে হবে আমরা জাভা দিয়ে করতে পারতাম, বাট স্প্রিং কি করছে, স্প্রিং তার নিজের একটা আলাদা একটা মডিউল বানাইছে যেটাকে বলতেছে স্প্রিং সিকিউরিটি। নাম শুনছেন কি স্প্রিং সিকিউরিটি? স্প্রিং সিকিউরিটি, এই স্প্রিং সিকিউরিটি হচ্ছে আমাদের স্প্রিং এর একটা, স্প্রিং অনেক বড় একটা জিনিস, অনেক একটা বড় ফ্রেমওয়ার্ক। তার মধ্যে আমরা দেখছি হচ্ছে স্প্রিং ওয়েব দেখছি, স্প্রিং জেপিএ দেখছি, এরকম কি যেন দেখছি। তো এর মধ্যে স্প্রিং সিকিউরিটি একটা পার্ট যার মধ্যে ডিফল্ট কিছু বিহেভিয়ার দেওয়া আছে এই অথেন্টিকেশন এবং অথরাইজেশনের জন্য যা যা কোড লেখা লাগে। তো বেসিক্যালি আপনার কি করতে হবে, আপনি যদি চিন্তা করেন আপনার কাছে একটা রিকোয়েস্ট আসছে, আপনার কাছে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কেউ একজন রিকোয়েস্ট করছে, একজন একটা কিছু পাঠাইছে, আপনি কি করবেন, আগে থেকে চেক করবেন রিকোয়েস্টটা কি ভ্যালিড কিনা, প্রপার রিকোয়েস্ট আসছে কিনা, প্রপার জায়গা থেকে রিকোয়েস্ট আসছে কিনা। রিকোয়েস্টটা যদি ঠিকঠাক থাকে আপনি কামটা করবেন, মানে একটা চিঠি পাঠাইছে আপনাকে, আপনি চিঠিটা ঠিকঠাক ভাবে আসছে কিনা আগে এটা চেক করবেন। যদি চিঠিটা ঠিকঠাক ভাবে আসে, যার কাছ থেকে এক্সপেক্ট করতেছেন তার কাছ থেকে আসে, অনেক চিঠি তো আমরা এক্সপেক্ট করি না, রাইট?
কি আপনি অ্যাকসেপ্ট করেন? গোলাম রাব্বি করেন? ওকে, গোলাম রাব্বি সবার চিঠি অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? তো সবার রিকোয়েস্ট কিন্তু আমরা সার্ভারের ক্ষেত্রে নিব না। তো যা দেখলাম যে হ্যাঁ আমার কাছে রিকোয়েস্ট আসছে, একটা চিঠি আসছে, এই চিঠিটা আগে দেখবেন যে হ্যাঁ আমার রুল ঠিক আছে, আমার কাছে আসতে পারে, এই রিকোয়েস্টটা ভ্যালিড হতে পারে, তখন আপনি চিঠিটা খুলবেন। চিঠিটা খোলার পরে আপনি চেক করবেন যে হ্যাঁ আমার কাছে ইউজার নেম পাঠিয়েছে, একটা পাসওয়ার্ড পাঠিয়েছে, চেক করলেন, চেক করে তারপর আপনি পরীক্ষাটা করে চেক করলেন যে হ্যাঁ আমার ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তারপর আবার যে পাঠাইছে তার কাছে আবার ডেটাটা পাঠাবেন। তো এই যে অথেন্টিকেশন করতে হয়, প্রত্যেকটা রিকোয়েস্ট আসতে পারে কিন্তু সেম কাজটা আপনাকে করতে হবে, এবং কোনো কিছু একটা দেখাতে গেলেও সেম কাজ করতে হবে, যে ভদ্রলোক আমার কাছে দেখতে চাইতেছে তার কি কিছু আছে কিনা। তো এই দায়িত্বগুলো আমাদেরকে যদি নিজেদের নিতে হয় তাহলে স্প্রিং এর এই কোডগুলো আমাদের নিজেদের লিখতে হবে, ঠিক আছে? এই যে চেক করা, অথেন্টিকেশনের কোড লেখা, অপারেশনের চেক করা, আমাদের ভিউকে সাজানো ডিপেন্ডিং অন দা রোল, এই এই সব কিছু আমাদের নিজেদের করতে হবে। তো স্প্রিং সিকিউরিটি কি করছে, এই পার্টগুলো বলছে যে আমরা এখানে ডিফল্ট কিছু বিহেভিয়ার দিয়ে দিতেছি, আপনারা এটা যদি ইন্ডিকেট করেন অনেক কিছু কোড কম লিখতে হবে, জাস্ট কিছু ট্যাগ লিখলে, ট্যাগ না কিছু কোড লিখলে পরে আপনার এই কাজগুলো হয়ে যাবে। তো আজকে আমরা স্প্রিং সিকিউরিটি আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, বুঝতে পারছেন? তো আমাদের লাস্ট একটা প্রজেক্ট করছিলাম, আমরা একটু ওপেন করি। কি যেন ছিল প্রজেক্টের নাম? আবুল। এ কেমন নাম, প্রজেক্টের নামই আবুল হয়ে গেল। সরি ইন্টেলিজেন্ট। ইউটিউবে সব ইউটিউব বেশিরভাগই তো নেটবিনস এ দেওয়া আছে। তাহলে আমার টিউটোরিয়াল বানাইতে বলতেছেন? ওকে, রেজিস্ট্রেশন এন্ড লগইন, এই দুইটা পেজ আমরা বানাইছিলাম, রাইট? আমাদের একটা ডেটাবেস ছিল মনে হয়, আমাদের এখানে কি পিএসপি আছে? ওকে, আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের যে ইউজারটা ছিল, ইউজারের এই স্ট্রাকচারটা ছিল, খেয়াল আছে না আপনাদের? একটা অটোমেটিক আইডি ছিল, ইমেল, পাসওয়ার্ড, ইউজার টাইপ এবং নেম, নেমের একটা আইডি ছিল, এটা আমরা দেখার জন্য দেখছিলাম। তো আজকে আমি একটা ডিফারেন্ট ভিউ ইউজ করতেছি, এটাকে বলা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। তো পিএসপি মাই অ্যাডমিন আপনাদের মানে এই ডেটাবেসটা ভিউ করার জন্য হেল্প করবে।
ঠিক আছে, যদি আপনারা চান এটা আলাদাভাবে ইনস্টল করে নিতে পারেন, অথবা জ্যাম্প এর সাথে এটা অটোমেটিক কনফিগারেশন করা থাকে। পিএসপি মাই অ্যাডমিন এটা একটা ডেটাবেসের মানে ভিউ আর আমরা এতদিন যেভাবে মাইস্কুল লিখতেছিলাম না, মাইস্কুল ওয়ার্কবেঞ্চ আছে, মাইস্কুল ওয়ার্কবেঞ্চ ইউজ করতে পারেন। আমরা আইডির মাধ্যমেও দেখছি কালকে লাস্ট ক্লাসে মনে হয় আইডির মাধ্যমে দেখা যায়, পিএসপি মাই অ্যাডমিনের মাধ্যমেও দেখা যায়। তো যারা ওয়েব রিলেটেড কাজ করে তারা সাধারণত পিএসপি মাই অ্যাডমিন ইউজ করে এই দেখার জন্য আর কি ডেটাবেসের স্ট্রাকচারগুলো। তো আমাদের ইউজার ছিল, আমরা ইউজার যদি তৈরি করি, আমাদের মনে হয় কোনো ইউজার নাই এই মুহূর্তে, তো আমরা যদি আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে আবুলের জন্য আচ্ছা abul@email.com পাসওয়ার্ড হচ্ছে 123। ওকে, সো আমরা যদি সাইন আপ করি থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, আমরা ডেটাবেসে যদি যাই, এই যে ডেটাবেস আমাদের এইখানে দেখেন আমরা পাসওয়ার্ড থেকে দেখতে পারতেছি 123 রাইট, ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে পাসওয়ার্ডটা 123 এটা তো গোলাম রব্বি তাহলে দেখে ফেলবে, কারণ গোলাম রব্বি তো বানাইছে, তার কাছে ডেটাবেসের অ্যাক্সেস আছে রাইট। তো তাহলে পরে তো সে যে কোনো মানুষের ইউজার নেমও দেখতে পারতেছে, যে কোনো মানুষের পাসওয়ার্ড দেখতে পারতেছে, সে তাহলে লগইন করে ফেলতে পারবে রাইট। মানে এজ এ ডেভেলপার আপনি চিন্তা করেন আপনার কিছু কারণ না কারণ কিছু অ্যাক্সেস আছে, সেই ভদ্রলোক তো তাহলে সবার সব কিছু দেখতে পারবে, তাই না? এটা হওয়া উচিত না রাইট। তো আমাদের এই পাসওয়ার্ডটা বা যে কোনো ডাটায় আমাদের যদি মনে হয় যে না এটা সেনসিটিভ ইনফরমেশন, এই ডাটাটা আমরা দেখতে চাচ্ছি না, যাতে যে ডেভেলপার হোক বা যে বা মার্ক জুকারবার্গ হোক, এই ফটোটা মার্ক জুকারবার্গ বলে না মাঝে মাঝে যে আমি কোনো মেসেজ দেখতে পারি না রাইট। তো তার কি রাইটস আছে কিনা আমরা এই মেসেজগুলো দেখা, তার তো দেখা রাইটস নাই, সে বানাইছে ঠিক আছে, বা সে চাইলে পরে কি করে আমরা মেসেজ দেখতে পারবে, দেখতে পারা উচিত আপনার কি মনে হয়? তাতে উচিত না। তো মেসেজ আদান প্রদান হবে ঠিক আছে, বাট এই মেসেজ আমাদের দেখতে দেওয়া উচিত না। ডেভেলপার আমাদের কোড এমন ভাবে করা উচিত যাতে সেনসিটিভ ইনফরমেশন গুলা অলওয়েজ এনক্রিপ্ট অবস্থায় থাকে। বুঝা গেছে? যে এমন একটা কিছু থাকবে যেটা আসলে হিউম্যান রিডেবল না, অথবা আমরা এটাকে ডিক্রিপ্ট করতে পারবো না। ওকে, তো আমাদের এই পাসওয়ার্ডটা একটা পার্ট, যে পার্টটা আমরা সেনসিটিভ ইনফরমেশন হিসেবে ডিক্লেয়ার করতে পারি, এবং এটাকে আমরা চাইলে ওপেন অবস্থায় থাকবো এইভাবে দেখা যায়। ওকে, বুঝা গেছে? তো এটাও একটা পার্ট। সো আমাদের যখন রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার সময় আমাদের পাসওয়ার্ডটাও প্লেন পাসওয়ার্ড আগে রাখবো না, এটাকে আমরা এনক্রিপ্ট করে এমন ভাবে রাখবো যেটাকে আমরা দেখে বুঝবো না। ওকে, তো আমাদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন এখানে তাহলে আবার ব্যাক করি, এই পুরো জিনিসটাকে ডিলিট করে দেই। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট, লাস্ট ক্লাস পর্যন্ত ছিল। এবার আমাদের এখানে আমরা চাচ্ছিলাম আমরা আমাদের এখানে স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব, রাইট? এখানে স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব। তো স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের স্প্রিং সিকিউরিটিকে এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হইতো। আমরা যখন প্রজেক্টটা অন করছিলাম, তৈরি করছিলাম, তখন স্প্রিং সিকিউরিটি অ্যাড করছিলাম করিনি, বাট যখন আমরা এরপর থেকে প্রজেক্ট তৈরি করব, তখন আমাদের ওই প্রজেক্টের সাথে ডিপেন্ডেন্সিতে স্প্রিং সিকিউরিটিটাকেও অ্যাড করব। এখন কি ফর্ম ছাড়া অন্য কিছু থেকে করা যাবে? অবশ্যই করা যাবে। তো আমরা তো আগের প্রজেক্টে করি নাই, রাইট? সো আমরা কি করব, যে এখান থেকে এডিট স্ট্যাটাসে ক্লিক করব, এখান থেকে এই সিকিউরিটি ক্লিক করব, স্প্রিং সিকিউরিটি। আমরা কমে গেছি, কমে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, এটা শুধুমাত্র ইন্টেলিজেন্ট হওয়ার কারণেই পাইছেন, ইন্টেলিজেন্ট পাইতেন না। ওকে, সো এডিট স্ট্যাটাসে ক্লিক করলে পরে এই প্যানেলটা আবার আসবে। ওকে, হ্যাঁ তখন অ্যাড করবেন, আমরা তো করি না, এই কারণে আমাদের ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ এখান থেকে করা যাবে। ওকে, আমি দুইটা উপায় দেখাবো, আবার আরেক জায়গায় ধরা খাবো, তখন আবার আরেকটা উপায় দেখাই দিব। ফাইন, সমস্যা নাই। সো আমাদের সিকিউরিটিও দরকার, তো আমরা আগে সিকিউরিটি অ্যাড করি নাই, তো আমাদের যে সিকিউরিটি প্রয়োজন, দ্যাটস ওয়াই আমরা স্প্রিং সিকিউরিটিটাকেও অ্যাড করে দিতেছি। ওকে, স্প্রিং সিকিউরিটি অ্যাড হইল, তো ওকে দিলাম। তো দেখেন স্প্রিং সিকিউরিটি যদি আমরা অ্যাড করি, এই যে ভদ্রলোক কি করতেছে, এই যে তিনটা লাইন নতুন অ্যাড করছে, এবং উপরে আপনার এখানে একটা
ম্যাগের আইকন আসতো, খেয়াল আছে? তো ওইটা যেহেতু স্টার্টার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছি, অটোমেটিক ওটা করে দিয়েছে। ঠিক আছে, যেহেতু আমরা ইউআই থেকে করছি, ইউআই অটোমেটিক ওটা অ্যাড করে দিয়েছে, এই কয়টা লাইন অ্যাড করে দিয়েছে, এবং ওই যে বাটনটাতে ক্লিক করে সব ডিপেন্ডেন্সি ডাউনলোড করে দিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু মনে পড়ে কিনা আপনাদের, আমরা যখন জাভা এফএক্স এ কোড করতেছিলাম তখন আমরা সিমিলার একটা কাজ করছিলাম এই ফর্ম ফাইলের মধ্যে। কোথা থেকে আনতাম কোডটা? কানেক্টর কোথা থেকে আনতাম? কোথা থেকে আনতাম? ওয়েবসাইট থেকে। ইসি ওয়েবসাইট, ম্যাভেন। আমরা যখন প্রজেক্ট বিল্ড করছিলাম তখন আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ম্যাভেন, একটা হচ্ছে আইটি কি গ্রেডেল। ঠিক আছে, তো আমরা বলছিলাম ম্যাভেন এবং গ্রেডেল হচ্ছে, একটা হচ্ছে স্বপ্ন আর একটা হচ্ছে আগোরা। তো আমরা স্বপ্নকে চয়েস করছিলাম এবং স্বপ্ন থেকে আমরা এই লাইব্রেরিগুলোকে ডাউনলোড করতাম। মানে লাইব্রেরির এখানে বিভিন্ন ভাবে অর্গানাইজ করা আছে, যে পিডি রিলেটেড সকল লাইব্রেরি এখানে আছে, pd.in রিলেটেড সকল লাইব্রেরি এখানে আছে। সেইখান থেকে আমরা চয়েস করছিলাম com.mysql এরকম টাইপের, এবং mysql কানেক্টর খুঁজে খুঁজে ওই রকম টাইপের একটা লাইন কপি করে নিয়েছে, এরকম একটা লাইন কপি করে নিয়েছে এখানে বসাতাম। তো এই যে ভদ্রলোকে অটোমেটিক বসাইছে, ওই কাজটাই করছে অটোমেটিক, ওইখান থেকে চাইনা এটা এখানে বসাই দিচ্ছে। তো এই যে স্টার্টারের ফিচার আছে বলে এটা করা যাচ্ছে, সব সময় যে স্টার্টারে সব কয়টা ফিচার থাকবে, সব লাইব্রেরি সাপোর্ট থাকবে তা না। তো যখন আমাদের সাপোর্ট থাকবে না, তখন কিন্তু সিমিলার অ্যাপ্রোচে আমাদের ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করতে হবে। তো বুঝতে পারছেন কারণ কোনো প্রবলেম আছে এতটুকু? ওকে ওকে, এখানে দেখেন সে তিনটা জিনিস অ্যাড করছে। লম্বকোণ তো আমরা অ্যাড করছিলাম, রাইট? এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করছে স্প্রিং স্টার্টার টেস্ট, একটা হচ্ছে স্প্রিং বুট স্টার্টার সিকিউরিটি। আমরা টেস্ট সম্পর্কে এখনো জানি না, আমরা টেস্ট দেখি নাই, টেস্ট পরে দেখব। দেন সিকিউরিটি টেস্টের জন্য আরেকটা অ্যাড করছে, এবং লাস্টে একটা অ্যাড করছে, সেটা হচ্ছে ফ্যামিলিজ ডট এক্সট্রাস, এবং সেটার একটা আর্টিফিক আছে ফ্যামিলিজ এক্সট্রাস স্প্রিং সিকিউরিটি। ফ্যামিলিকে আমরা কেন ইউজ করতেছিলাম? ভিউ জেনারেট করার জন্য। তো আমরা বলছিলাম যে ভিউর মধ্যেও কিন্তু লজিক থাকতে পারে, যে যদি রোল এটা হয় সে দেখতে পারবে এতটুকু কন্টেন্ট দেখতে পারবে, এই ভিউ হইলে পরে এই রোল থাকলে এতটুকু দেখতে পারবে, বা এই পেজের অ্যাক্সেস কার্ভ থাকবে কার্ভ থাকবে না, এটা কিন্তু আমরা ভিউতেও ইমপ্যাক্ট করবে, তাই তো? তো দ্যাটস ওয়াই আমাদের এটাও তারা অ্যাড করে দিছে। ক্লিয়ার সবার এতটুকু? ওকে, সো এই হলো বিষয়। সো এবার যদি আমরা প্রজেক্টটাকে রান করি, এখানে দেখেন তারা কি করছে, একটা নতুন লাইন অ্যাড করেছে, আরো অনেক হাবিজাবি লাইন অ্যাড করছে, তার মধ্যে ইউজিং জেনারেটেড সিকিউরিটি পাসওয়ার্ড একটা বিশাল বড় একটা পাসওয়ার্ড দিয়েছে। ঠিক আছে, তো এই পাসওয়ার্ড আমাদের ডেভেলপারদের জন্য লাগবে, ডেভেলপমেন্ট পারপাসে লাগবে, যদি আমরা কাস্টম কিছু করতে চাই। বুঝতে পারছেন? তো আপাতত এটাকে ইগনোর করে যাই, আপাতত এটা দরকার নাই। আমরা যদি চলে যাই হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ লগইন, দেখেন এটা কি আমাদের পেজ ছিল? পছন্দ হয়েছে? কিন্তু আপনার তো কাস্টম পেজ লাগবে, আপনার তো ইমেল ছিল, এখানে কি আছে ইউজার নেম। তো স্ট্রিং সিকিউরিটি কি করে, স্ট্রিং সিকিউরিটি বাই ডিফল্ট একটা লগইন পেজ দিয়ে দেয়। ঠিক আছে, তো বানাই দিয়েছে যে যদি মনে করেন যে আপনার কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস না থাকে, কিছু ছোটখাটো প্রজেক্ট থাকে না যেগুলোতে আসলে এত কিছু রিকোয়ারমেন্ট থাকে না, হইলেই হইলো টাইপ, তো তখন আমরা এই ডিফল্ট সিকিউরিটি ডিফল্ট পেজগুলো ব্যবহার করতে চাইলে করতে পারবো। ঠিক আছে, তো এটার মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড এক্সেট্রা এক্সেট্রা সব আছে, মানে অটোমেটিক এটাকে কাজ করাই দিবে। বাট আমাদের তো এত সব কাজ করলে হবে না, আমাদের তো কাস্টমাইজেশন প্রয়োজন, রাইট? আমরা চাচ্ছি আমাদের যে থিম, আমরা তো একটা থিম রাইট করছিলাম, রাইট? আমাদের থিমের মতন করে সবকিছু হবে। সো আমাদের এই পেজটাকে এবং আমাদের যে স্প্রিং সিকিউরিটিটা, এই স্প্রিং সিকিউরিটিটার কনফিগারেশনে চেঞ্জ আনতে হবে, যে না আমরা এত কিছু চাচ্ছি না, আমরা আমাদের মতন করে স্প্রিং সিকিউরিটিটাকে অর্গানাইজ করতে চাই। বুঝতে পারছেন? ওকে, সো এখন হচ্ছে আমাদের সেই মেইন পার্ট।
আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করতেছি এখানে, সরি নতুন একটা প্যাকেজ তৈরি করতেছি কনফিগারেশন নামে। তো আমাদের প্রজেক্টের যাবতীয় কনফিগারেশন ফাইলগুলা বা ইউটিলিটি টাইপের ফাইলগুলা আমরা এখানে রাখবো। তো আমরা হচ্ছে একটা নতুন ফাইল তৈরি করি। এটা একটা কনফিগারেশন ফাইল। এই কনফিগারেশন ফাইলটা আমাদের কি থাকতে হবে, অনেক আগে থেকে যখন অ্যাপ্লিকেশনটা রেডি হবে তখনই এই কনফিগারেশনটা রেডি থাকতে হবে, রাইট? আমার অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে তারপরে যদি আমি কনফিগারেশন ফাইল লোড করি তাহলে লাভ নেই, তাই না? সো দ্যাটস ওয়াই এটাকে আমাদেরকে বোঝানোর জন্য আমাদের একটা অ্যানোটেশন দিতে হবে, সেটা হচ্ছে এটা একটা স্প্রিং এর একটা কম্পোনেন্ট আকারে ডিক্লেয়ার করতে হবে যে আমরা এটা একটা কম্পোনেন্ট, এটাকে ভাই তুমি একটু স্পেশাল কেয়ার দিয়ে দেখবা, এটা আগে আগে লোড করে নিয়ে আসবে। সো আমাদের যদি কখনো এরকম টাইপের কনফিগারেশন ফাইলের প্রয়োজন হয় এবং যেটা যদি আমরা এমন চাই যে না এটা আমরা চাচ্ছি যে এই অ্যাপ্লিকেশনের বিনগুলো তৈরি হওয়ার আগেই একদম শুরুতেই যাতে তৈরি হয়ে থাকে এবং শুরুতেই এই জিনিসগুলো রেডি হয়ে থাকে, তখন আমরা এই কম্পোনেন্ট ইউজ করব। এই টাইপের কাজ আমরা আগে করছিলাম, মনে পড়ে কি? কোথায় করছিলাম? জাভা এফএক্স করার সময়। এফএক্সএমএল কি? এফএক্সএমএল না, আমরা সিঙ্গেলটন ডেটা স্ট্রাকচার পড়ছিলাম, তো তখন আমরা একেবারে শুরুতেই সবকিছু রেডি করে রেখে দিছিলাম। সরি, কম্পোনেন্ট না, এটা কনফিগারেশন। ভুল করছি।
স্যার হ্যাঁ বেশিরভাগ টেমপ্লেটই স্যার জাভাস্ক্রিপ্ট দেওয়া স্যার অনলাইনে। টেমপ্লেট বলতে মানে স্যার আপনি যে প্রজেক্ট দিচ্ছেন না সিগুলো, ওই যে অনলাইন যে টেমপ্লেট গুলো নিব বেশিরভাগই জাভাস্ক্রিপ্ট দেওয়া স্যার। বুঝতে হবে, বুঝতে পারেন নাই? স্যার স্যার অনেকগুলো ওয়েবসাইট দেখছি। আচ্ছা, এতটুকু আগে বুঝাই নাই, এখানে কনফিগারেশন অনেক কাজ আছে, একবারে করে নিয়েছি নাহলে পরে প্রবলেম হয় আর কি, বলা যায় না। আচ্ছা, কনফিগারেশন ফাইলটা হচ্ছে জেনেরিক একটা জিনিস। মনে করেন আপনি যদি একবার কনফিগারেশন ফাইলটা ঠিকঠাক ভাবে লিখে রাখতে পারেন, এটা মোটামুটি সকল প্রজেক্টের জন্য কাজ করবে। ঠিক আছে, রিলেভেন্ট কাজগুলো। তো এর জন্য আমি চেষ্টা করছি এমন একটা কনফিগারেশন ফাইল আপনাদেরকে দিতে, যেটা মনে করেন যে আপনি ইউজ করতে পারবেন এই ফাইলটা, অলওয়েজ যাতে ইউজ করতে পারেন যেগুলো করেছে। সেক্ষেত্রে এমন ভাবে এই কনফিগারেশন ফাইলটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো এটা ওয়ান টাইম ধরতে পারেন। ওকে ওকে। সো আমরা কি করছি আসলে, আমাদের সিকিউরিটি কনফিগারেশনের জন্য একটা কনফিগারেশন ফাইল বানানো হয়েছে। দ্যাটস আমরা একটা কনফিগারেশনের একটা ট্যাগ দিতে দেই, এটা কনফিগারেশন ফাইল, এবং এটাকে আমাদের স্প্রিং সিকিউরিটির জন্য দরকার আছে, এবং এটাকে সবার প্রথমে লোড করে রাখতে হবে। তো বিন তৈরি করার মানে কি, বিন তৈরি করার মানে হচ্ছে এখানে অ্যাড্রেস বিন নামে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এটার একটা অবজেক্ট টাইপের সেটা তৈরি করে রাখা। এটা কি আসলে মিন করতেছে? তো অবজেক্ট তৈরি করা মানে আমার তো প্রথমেই ইনিশিয়ালাইজ করতে হবে, জাস্ট এটাকে বলতেছি এটা একটা বিন, যে বিনটা আমার রেডি করে থাকতে হবে, জাস্ট এটাকে একটা ট্যাগ দেওয়া হয়েছে। তো এই মেথডটা আমাকে প্রথমেই কল করা লাগবে, যেহেতু আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট আমার হ্যান্ডেল করতে হবে। রিকোয়েস্ট আসার আগেই তো আমার এই মেথডগুলোকে তার কনফিগারেশনটা বুঝাইতে হবে। তো এই যে ভিতরে যে কথাগুলো লেখা আছে, এই প্রত্যেকটা লেখা হচ্ছে একটা কনফিগারেশন, যে কি কি কনফিগার করা আছে, কি কি অ্যালাউ আছে, কি কি অ্যালাউ নাই, সেটা বলা আছে। তো সিকিউরিটি ফিচার চেইন এটা একটা অবজেক্ট, ফিল্টার চেইন এইচটিটিপি সিকিউরিটি, এটা হচ্ছে আমাদের স্প্রিং সিকিউরিটির একটা অবজেক্ট। তো এই যে এইচটিটিপি, এই এইচটিটিপিটার মধ্যে হচ্ছে আমরা বলতেছি প্রত্যেকটা এইচটিটিপি রিকোয়েস্ট, আমার এইচটিটিপির মধ্যে কিন্তু রিকোয়েস্ট বডি আছে, রিকোয়েস্ট হেডার আছে,
এভরিথিং আছে এইচটিটিপি এর মধ্যে। তো আমাদের এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে যে এই এইচটিটিপিটাকে আমাকে ভ্যালিডেট করতে হবে, কি কি ভ্যালিডেট করতে পারে। তো এটা পরে দেখতেছি এইচটিটিপি অথরাইজ এইচটিটিপি রিকোয়েস্ট, যে এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের মধ্যে একটা লুপ টাইপের করতে পারেন। আমরা ওই যে জাভা এফএক্স যেরকম দেখছিলাম একটা ল্যামডা টাইপের, খেয়াল আছে প্রত্যেকটা সেল ইনিশিয়ালাইজ করার জন্য ওই টাইপের একটা জিনিস। তো আপনি ধরেন যে একটা রিকোয়েস্টের কথা আমরা প্রথমে চিন্তা করি যে একটা রিকোয়েস্ট আমার কাছে আসছে, এই রিকোয়েস্টটাকে আমাদেরকে দেখতে হবে যে এটা কি স্ল্যাশ সিএসএস দিয়ে শুরু হয়েছে কিনা, মানে ইউআরএল এর পাথটা আমাদের যেমন স্ল্যাশ সিএসএস ইমেজেস দিয়ে স্ল্যাশ এসপিএসএস, এই যে যে এই পাথটা এগুলো কিন্তু অ্যালাউ রাখতে হবে। কেন অ্যালাউ রাখতে হবে? কারণ এগুলোর মধ্যে আমাদের কিছু স্টাইল ফাইল, ইমেজ ফাইল, জেএস ফাইল আছে এবং এগুলা কিন্তু আমাদের কি লাগবে, এই ইউআইটা তৈরি করতে এই পাথগুলোর প্রয়োজন। কারণ আমার ভিউটা আসবে, ভিউটার জন্য যদি এটার জন্য ইন্ডিপেন্ডেন্ট সিএসএস ফাইলটা আছে কিন্তু ওই ফোল্ডারে আছে, ওইটা তো অ্যাক্সেস করব কি হবে, /css দিয়ে অ্যাক্সেস হবে। যেমন আমরা যখন এই যে লগইন পেজে কাজ করছি, ওই জন্য লগইন, এই যে লগইন উপরে যে সিএসএস গুলো অ্যাড করছিলাম না, এগুলো তো লোড হইতে হবে। তো আমাকে তো এইটা অ্যালাউ করে রাখতে হবে যারা মানে এখনো লগইন করে নাই বা এখনো যারা নাই, তো যে লগইন করে বা লার্ন করে সবার জন্য তো আমার এই ইমেজগুলো দেখাইতে হবে। তো এই যে পাথগুলা, এই পাথগুলাকে আমাদের কি করতে হইছে, অ্যালাউ করতে যাচ্ছি। তো আমরা এটাকে কি করছি, এই যে সব কয়টাকে কমা কমা দিয়ে এক করছি, একটা অ্যারে লিস্ট টাইপের ধরতে পারে, অ্যারে অফ স্ট্রিং, এই সব কয়টা পারমিট অফ। বুঝতে পারছেন এতটুকু? তো আপনার যদি আরো কোনো ফোল্ডার থাকতো সব কয়টা ফোল্ডার এখানে কমা কমা দিয়ে দিতে পারতেন। জাস্ট এই কয়টাকে পারমিট অফ মানে যে কেউ এই ডাইরেক্ট এই লিংকে হিট করলে পেজটা ওপেন হবে। মানে আমি যদি এটাকে গাইড করে দেই, দেখেন আমি যদি এটাকে এখানে কোনো কিছু দিলাম না, ধরেন সিএসএস টা দিলাম না, ওকে, এই সিএসএস টা দিলাম না, না দিয়ে এটা রান করলাম, তার মানে আমার কাছে কিন্তু সিএসএস ফাইলের এক্সেস ফোল্ডার পাথের কোনো অ্যাক্সেস নাই। তো এবার যদি দেখেন রান করেন, আমার সিএসএস সব গায়েব হয়ে গেছে, কারণ আমার কাছে তো অ্যাক্সেস নাই, সিএসএস টার অ্যাক্সেস নাই। সো আমি যদি সোর্স থেকে আমি যদি সিএসএস ডিরেক্টরিতে যাই, ও আমাকে ওই লগইন পেজে পাঠিয়ে দিচ্ছে যে তোমার তো এই ডিরেক্টরিতে বাই ফাইল অ্যাক্সেস নাই, কেন এটার অ্যাক্সেস চাচ্ছি। তো দ্যাটস ওয়াই আমরা কি করতেছি, এই পাথগুলোকে অ্যালাউ করতেছি। এতটুকু বুঝতে পারছেন? সিমিলারলি আমাদের কি লাগবে, যে ভদ্রলোকের লগইন করতে চাচ্ছে তার তো লগইন পেজ এবং রেজিস্ট্রেশন পেজ, এই দুইটা পেজ তো তার জন্য ওপেন থাকতে হবে। তো দ্যাটস ওয়াই এই দুইটা পেজও একই কাজই করা হয়েছে, এই দুইটা লিংকেও যাতে সবাই হিট করতে পারে, দ্যাটস ওয়াই এটাও আমি হবে। তো আপনি কি মিন করা হচ্ছে, এই দুইটা লাইন একই আলাদাভাবে লেখার কারণ হচ্ছে এটা ফোল্ডার আর এটা হচ্ছে পাথ, আমাদের কন্ট্রোলারের পাথ, এই কারণে। তো আমরা যদি এরকম কোনো লিংক চাই যে লিংকটা হচ্ছে কোনো অথরাইজেশনের প্রয়োজন নাই, অটোমেটিক এটা অ্যালাউ হবে, তখন আমরা জাস্ট এরকম ভাবে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে জাস্ট এখানে লিংক দিয়ে দিব, পারমিট অল দিলে ওইটা ওপেন হয়ে যাবে সবার জন্য। এটা একটা স্ট্রিং সিকিউরিটির একটা কনফিগারেশন। ক্লিয়ার? ওকে, সেকেন্ড পার্টটা কি করা হয়েছে, স্ল্যাশ ড্যাশবোর্ড। স্ল্যাশ ড্যাশবোর্ড হ্যাজ এনি রোল, মানে আমার পাথের মধ্যে যদি ড্যাশবোর্ড, আমাদের একটা কন্ট্রোলার আছে ড্যাশবোর্ড দিয়ে, তো আমার কন্ট্রোলার যদি মানে আমার পাথে ড্যাশবোর্ড থাকে, এই লিংকে হিট করার জন্য আমার যে কোনো দুইজন টাইপের রোল থাকবে, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে অ্যাডমিন। এই দুই টাইপের ইউজার শুধুমাত্র এই ড্যাশবোর্ডে লগইন করতে পারবে। হতে পারে আমার এখানে আরো অনেক টাইপের ইউজার থাকতে পারে, ঠিক আছে? সো যেই টাইপের জন্য আমি চাচ্ছি সেই টাইপের রুলগুলো আমাদের কমা কমা দিয়ে দিতে হবে। স্যার ড্যাশবোর্ড কি মানে ড্যাশবোর্ড এবার আমরা ইউআর হ্যাঁ হতে পারে, তখন আপনি সেভাবে করে সেট করবেন। আর যদি এরকম চান যে ওয়াইল্ড কার্ড হিসেবে চান যে না আমি স্ল্যাশ অ্যাডমিন যা থাকবে স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ স্পেশাল দিয়ে দিবেন এবং হ্যান্ড রোল দিবেন, তাহলে ওই অ্যাডমিন দিয়ে যারা শুরু হইছে সবার রোল হইতেছে অ্যাডমিন থাকতে হবে। আচ্ছা স্যার, ওইটা হচ্ছে ইজি, মানে একটা একটা করে যেটা এতগুলো ইউআরএল দেওয়া পসিবল না। করছি না স্যার, আপনি যে মনে করেন এখানে রিকোয়েস্ট ম্যাচেস দিছে, মানে কয়েকটা মানে পার্ট মানে এক্সটেনশন দিছে, তারপর আবার পেজ দিছে, এদিক কি আমি একসাথে দেখতে পারতাম না পাশাপাশি সাতটা, মনে করেন যে সাতটা যে দেখছেন এটা তো মানে একটা প্যারামিটার মানে একটা না ফাংশন, এটা তো একটা অ্যারে, এই যে একটা একটা পার্ট, এটা একটা পার্ট, প্রত্যেকটা আলাদা আলাদা। স্যার নিচের ভিডিও তো এখানে দেখতে পারতাম। হ্যাঁ ওটা করে লিখতে পারতাম, এটা লিখি নাই কারণ এটা লেখাটা ডক্টর ববকে ফলো করে না। তো এটা বুঝতে পারছেন? তো আমরা যদি চাই স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ স্টার স্টার তাইলে পরে এই সকল
সকল অ্যাডমিন দিয়ে শুরু হওয়া সকল পাথ এটা দিয়ে শুরু হয়, মানে অ্যাডমিনের রোল দেওয়া আসে। আচ্ছা লগইনের পরে স্ল্যাশ স্টার স্টার কি অ্যাডমিন এরকম? না না, আপনার তো মনে করেন অ্যাডমিন যারা তো স্ল্যাশ অ্যাডমিন দিয়ে মনে করেন পাথগুলো তৈরি করছেন, যে কন্ট্রোলারগুলো, তো কন্ট্রোলারগুলো তৈরি করেন তখন শুধুমাত্র অ্যাডমিন রোলের সবারই স্ল্যাশ অ্যাডমিন দিয়ে যে কয়টা পাথ শুরু হচ্ছে তাদের এক্সেস আছে, তো সেটা বিল করা ইজি। আমরা কি করতে হবে, অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড, অ্যাডমিন স্ল্যাশ ইউজার, অ্যাডমিন স্ল্যাশ এরকম অনেকগুলো দিতে হবে। তো ওইভাবে একটা করে দিলেই হলো, যেভাবে আমি কিন্তু সিএসএস ফোল্ডারে সবাইটা স্টাইল স্টাইল দিয়ে নেই করছি, কারণ সিএসএস কিন্তু আমার অনেকগুলো আছে, আমি জাস্ট ফোল্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এর বাইরে আমি রিকোয়েস্ট যদি করা হয় সবকটা কি করতে হবে, অথেন্টিকেট করতে হবে, অথেন্টিকেশন হয়ে আসতে হবে, এর বাইরে কোনো কিছু অ্যালাউ না। এই দুটো হইতেছে আমাদের মেইন করতেছে হচ্ছে রোল ওয়াইজ অথেন্টিকেশন, আর বাকি সবকটা অথেন্টিকেট হয়ে আসতে হবে। তো এইটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? হ্যাঁ, শুধুমাত্র ড্যাশবোর্ডের জন্য এটা কাজ করবে। হ্যাঁ কাজ করবে, হ্যাঁ করবে, কারণ স্টার দেই নাই না, এটা কাজ করবে বলতে এটা অথেন্টিকেট অবস্থায় থাকবে, তখন ওই রোল কাজ করবে না, কারণ এটা কিন্তু শুধুমাত্র হ্যাজ এনি রোল দেওয়া আছে। মনে করেন আমি যদি এরকম দিতাম এটা পেজ না স্যার অ্যাডমিন? আমরা তৈরি করে নিই অ্যাডমিন, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। এটা যদি দিতাম অ্যাডমিন শুধুমাত্র যার রোল অ্যাডমিন সেই শুধুমাত্র এই রিলেটেড সকল অ্যাডমিনদের শুরু হয়েছে এমন সবার অ্যাক্সেস পাবে, পাথের অ্যাক্সেস পাবে। বুঝতে পারছেন? একটা জিনিস স্যার, আমরা যেমন লগইনের রেজিস্ট্রেশন তো সবাই জন্য স্যার, হ্যাঁ এর জন্য এটা পারমিট অল। কিন্তু স্যার ড্যাশবোর্ডও দিন আগে, ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে শুধুমাত্র যাদের এই রোল আছে এই রোল তো থাকবে যদি সে অথেন্টিকেটেড হয়, আদারওয়াইজ এই রোল আসবেই না তার। আর এর বাদ বাকি সবাই যারা আছে সবারটাই অথেন্টিকেট হতে হবে, কোনো রোল বেস না। স্যার ওইখানে মানে স্যার এটাতে কন্ডিশন দিছে তাই না স্যার? হ্যাঁ এটা জাস্ট কন্ডিশন ধরতে পারেন। স্যার অ্যাডমিন যে সে ওই অ্যাডমিন রিলেটেড পাথগুলোতে অ্যাক্সেস পাবে, হ্যাঁ। এটাই তো। তো এখন অ্যাডমিন রিলেটেড পাথগুলো মানে চেক করবে কিভাবে? এটা কি কিওয়ার্ড মানে পেজের শুরুতে অ্যাডমিন লেখা থাকবে এটা শুরু না স্ল্যাশ, আমি কন্ট্রোলার দিচ্ছি না, এই যে কন্ট্রোলার বানাচ্ছি যে এই যে ড্যাশবোর্ড কন্ট্রোলার, এই যে স্ল্যাশ ড্যাশবোর্ড, তো আমি যদি এখানে স্ল্যাশ অ্যাডমিন দিয়ে দিতাম তখন শুধুমাত্র অ্যাডমিন হলে পরে এই পাতে অ্যাক্সেস পাবে। তা আমার তো অনেকগুলো সিন আসতে পারে না এরকম। হ্যাঁ আসবে, সবগুলো তো ধর আমার স্ল্যাশ অ্যাডমিন থাকবে, তখন তো অথেন্টিকেট তখন শুধুমাত্র অথেন্টিকেশনের মধ্যে থাকবে, তখন অথেন্টিকেট হয়ে আসতে হবে শুধুমাত্র। যদি আপনার রোল বেজ হয় সেই ক্ষেত্রে আপনার রোলের পাথ বলে দিতে হবে, এই রোল হইলে পরে কোন অথেন্টিকেশন থাকতে হবে। হ্যাঁ এটা এখন আমরা যাই না, আমি তো অথেন্টিকেশন কোডটা করিনি, আগে এখানে সিকিউরিটি কনফিগারেশনটা বুঝাচ্ছি, রোলটা এখনো দেখানো হয়নি, ঠিক আছে এটা দেখাবো, আগে একটা দেখে নিই। স্যার এই যে এখানে যে লিখলাম স্যার রিকোয়েস্ট ম্যানেজার অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন, কিন্তু স্যার দেখেন রিকোয়েস্ট প্যারামে 4 নাম্বার পরে লিখছে, পয়েন্ট পয়েন্ট দিয়ে 4 নাম্বার লিখছে। এই যদি 2 নাম্বার লিখতাম বা 3 নাম্বার লিখতাম তাহলে কোনো অসুবিধা নেই না, সমস্যা নেই, একটু টাইম আগে করেন। ওকে, এবার আসে হচ্ছে লগইন। এটা গেল হচ্ছে আমার প্রত্যেকটা রিকোয়েস্ট ভ্যালিডেট করা হলো, যে এতটুকু হচ্ছে প্রত্যেকটা রিকোয়েস্ট আমি অথেন্টিকেট করে আনবো কি আনবো না, বা রোলের এক্সেস আছে কি না, এতটুকু আসলো। এরপর হচ্ছে আমার ফর্ম পেজটা, আমরা বলতেছিলাম যে একটু আগে যে আমার ফর্ম পেজটাকে আমরা চাচ্ছি কাস্টমাইজ করতে, ওটা রান করে নিয়ে হয়তো। তো এটা কাস্টমাইজ করে আমরা চাচ্ছি যে আমাদের মতন করে লগইন পেজটা থাকে। তো আমরা কি বলছি, ডট ফর্ম লগইন, এটা অপশনাল থিং, যদি আপনার প্রয়োজন হয় আপনি চাচ্ছেন না কাস্টম লগইন পেজ ইউজ করব সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, আদারওয়াইজ আপনি ডিফল্টটা ব্যবহার করবেন। বুঝতে পারছেন? ওকে, তো কাস্টম দেখা দিচ্ছে কারণ ইন ফিউচার আপনার প্রয়োজন হতে পারে, দ্যাটস ওয়াই কাস্টম দেখা দিচ্ছে, আদারওয়াইজ এই লাইনের এই পার্ট থেকে দরকার ছিল না। ওকে, ফর্ম লগইন একটা মেথড, এইটার মধ্যে ফর্মটা না হয় তো সেভ করে দিতেছে, আমাদের লগইন পেজটা হচ্ছে /লগইন পাতে পাওয়া যাবে, বলে দেওয়া হয়েছে একটা মেথডে যে এই আমাদের লগইন পেজে ইউআরএল আছে। এটার মধ্যে ইউজার নেম, আমার লগইন করতে গেলে দুইটা জিনিস লাগবে, ইউজার নেম প্যারামিটার আর ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমাদের ক্ষেত্রে ইউজার নেম না, আমরা ইচ্ছা করে কি রাখছিলাম, ইমেইল রাখছিলাম, এই জন্য আমরা এখানে বলে দিচ্ছি যে আমাদের ইউজার নেম প্যারামিটার কিন্তু আসলে ইমেইলের মধ্যে পাবে। ইমেইলটা কোথা থেকে পাইছে, আমার অ্যাট্রিবিউট থেকে পাইছে, আমার ইউজার অ্যাট্রিবিউটের মধ্যে দেখেন আমরা কিন্তু ইমেইলটা রাখছি। তো এটা যদি ইউজার যেই নাম থাকবে আপনার সেটা দিতে হবে অ্যাকচুয়ালি। বুঝা গেছে? ওকে, পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড এটা না দিলেও কিন্তু যেহেতু সেম, জাস্ট বুঝার জন্য দিছি পাসওয়ার্ড ক্ষেত্রে পাসওয়ার্ড। ফেল অর ইউআরএল, ফেল হইতেছে যে আমি যখন লগইন করতেছি, লগইন করার পর তো আমার সাকসেসফুল
পাসওয়ার্ড ভুল দিতে পারেন না, তখন একটু কোথায় যাবে, সে এই পেজে থাকবে, কিন্তু আমরা বলতেছি যে একটা পরিমাণের পাস করতেছি এরর ইকুয়াল টু ট্রু, কারণ আমার ইউজারকে একটা মেসেজ পাঠাতে হবে যে আপনার পাসওয়ার্ড ভুল হয়েছে। তো আমি কিভাবে ধরবো, এই পেজে যদি ও রিজেক্ট হয়ে আসে আমার তো বুঝতে হবে যে ও আসলে ভুল করে আসছে, একটা বার ভুল দিছে আবার এই পেজে আসছে কিন্তু আগের বার ভুল দিছে। আমি এই রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে বুঝবো যে তার এটা ভুল হয়েছে, মানে ভুল ছিল, এর আগের বার যে রিকোয়েস্ট করছিল সেটা ভুল ছিল। আর যদি ডিফল্ট সাকসেস ওয়ারেন্ট হয় সেক্ষেত্রে স্ল্যাশে পাঠিয়ে দিচ্ছি, স্ল্যাশ অথবা ড্যাশবোর্ড, আমার কাছে ড্যাশবোর্ড হবে, রাইট? ড্যাশবোর্ড। সো অলওয়েজ ইউজ মানে আমাদের ডিফল্ট সাকসেস মানে ডিফল্ট পেজ হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে মিন করতেছে। এটা না দিতাম তাহলে পর ডিফল্ট পেজ ড্যাশবোর্ড থাকতো না। ট্রু না দিলে, হ্যাঁ। তো ডিফল্ট পেজটা হচ্ছে আমাদের অলওয়েজ স্ল্যাশ ড্যাশবোর্ড। তো যে কোনো লিংক থেকে যদি আপনি ডিফল্ট পেজে আসতে চান সেটা ড্যাশবোর্ডে পাঠিয়ে দিন। এই হচ্ছে ফর্ম লগইন এর কনফিগারেশন। মানে এটা শুধু ফর্মের উপর কাজ করবে, শুধুমাত্র লগইন পেজের জন্য কাজ করবে, লগইন ফর্ম। এবার আসি লগ আউট, আমাদের তো লগ আউটও করা লাগবে। আমরা লগ আউটের জন্য কোনো মেথড লিখছি? এই লগ আউটের জন্য আমরা চাচ্ছি যে না, আমাদের লগ আউটটা স্ট্রিং সিকিউরিটি হ্যান্ডেল করবে, মানে যে লগ আউট করতেছে তার তো সেশনটা ক্লিয়ার করে দিতে হবে যাতে সে আর ইউজ করতে না পারে, রাইট? তো সেটা কি করবে, সেটার জন্য আমাদের বাই ডিফল্ট লগ আউটটা হচ্ছে পোস্ট ম্যাপিং এ থাকে। আপনাদের খেয়াল আছে কিনা, গেট ম্যাপিং ও পোস্ট ম্যাপিং করতেছিলাম আমরা। তো বাই ডিফল্ট ইউজ করা উচিত হচ্ছে পোস্ট ম্যাপিং, যে কোনো একটা রিকোয়েস্ট করার ক্ষেত্রে যে আমি একটা ঘটনা ঘটাইতে চাচ্ছি, এই টাইপের রিকোয়েস্ট কখনো গেট ম্যাপিং ইউজ করতে হয় না, পোস্ট ম্যাপিং ইউজ করতে হয়। বাট আমাদের ইউআই অনুযায়ী যদি দেখেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের এখানে এটা জাস্ট একটা প্লেন লিংক AHREF, এখানে কিন্তু কোনো ফর্ম টর্ম নাই, আছে কোনো ফর্ম আছে? তো আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের জাস্ট একটা স্ল্যাশ লগইন এ কল করাইতে হইতো আর কি। তো এটা কিন্তু একটা গেট রিকোয়েস্ট হইতো তখন। আমি যদি এখানে লগ আউট দেই, এটা একটা সিম্পল গেট রিকোয়েস্ট হবে। যদি আমি ফর্ম লগইন এর লগ আউটের ক্ষেত্রে যদি আমি ইউজ করি হচ্ছে একটা বাটন দিতাম, বাটন দিয়ে সেখানে ফর্ম পোস্ট করে দেওয়া, মেথড পোস্ট দিতাম, তখন সেটা হইতো পোস্ট ম্যাপিং। বাট বাই ডিফল্ট এটা হচ্ছে একটা লিংক, জাস্ট একটা হিট করতেছে, একটা গেট রিকোয়েস্ট করতেছে। তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হচ্ছে, আমাদের এই লগ আউটের এই মেথডটা আনতে হচ্ছে যে আমাদের স্ল্যাশ লগ আউট নামে একটা ইউআরএল থাকবে, যে ইউআরএল এ কল করতে গেলে গেট রিকোয়েস্ট পাঠাতে হবে। তো বাই ডিফল্ট পোস্ট থাকে, দ্যাটস ওয়াই আমাদেরকে কনফিগার করে গেটে কনভার্ট করতে হচ্ছে। তো এটা হচ্ছে বোঝানোর জন্য যে এটা হচ্ছে আমাদের লগ আউট, এটা হচ্ছে আমাদের পাথ, এবং যেই পাথটা হচ্ছে গেট রিকোয়েস্টের পাথ আছে, রিকোয়েস্ট আছে। তো তখন আসলে কি হবে, লগ আউট যদি সাকসেস হয় তাকে আমি কি করব, লগইনে পাঠিয়ে দিব, এবং একটা পাথ প্যারামিটার পাস করে দিছি যে লগ আউট করে সে লগইনে আসবে। তাহলে বুঝতে পারছেন? তো ইন দ্য মিনটাইম এটার সাথে সাথে কি করতে হবে, যেটা ইম্পর্টেন্ট, ইনভ্যালিডেট এইচটিটিপি সেশন, সেটা চলে গেছে, তার সেশনটা ক্লিয়ার করে দিতে হবে। সো ইনভ্যালিডেট ট্রু করে দেওয়া হচ্ছে, তার অথেন্টিকেশন যদি থেকে থাকে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হতে হবে। এবং যদি কোনো কুকি দেওয়া থাকে, কুকিগুলো সাধারণত স্ট্রিং যে সেশন আইডি নামে মানে একটা ট্যাগ দিয়ে সে ব্রাউজারে রাখে, এই ট্যাগের নামটা হচ্ছে যে সেশন আইডি। এই নাম কোথা থেকে পাইছি আমি? এটা আপনাদের পড়তে হবে, সেটা হচ্ছে তার ডকুমেন্টেশন পড়তে হবে। আমি দেখেন প্রথমেই স্প্রিং এর ডকুমেন্টেশন দিতে বসছিলাম, স্প্রিং ডকুমেন্টেশন আমি যা যা লিখছি এই পুরো ডিটেইলস তাদের ডকুমেন্টেশন লেখা আছে ব্রিফলি। ওকে, তো আরো ডিটেইলস জানতে গেলে আপনাদের আসলে এই পুরো ডিটেইলস, ক্লিয়ারিং সেশন, কুকি অন লগ আউট, এক্সেট্রা এক্সেট্রা, এগুলা এখানে ডিটেইলস দেওয়া আছে। তো ক্লিয়ার করলাম, ক্লিক করলাম, এবং পারমিট অল, যে এইভাবে যা যা আছে সেগুলো যাতে পারমিট অল করা হয়, পারমিট অল বলতে কি বোঝায়, যাই হোক। সো লাস্টে এইচটিটিপি কনফিগারেশনটাকে পুরোটাকে বিল্ড করে এটাকে রিটার্ন করা হইতেছে। তো এই হচ্ছে আমাদের কনফিগারেশন। তো এটা মোটামুটি একটা ডিফল্ট কনফিগারেশন, আপনি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনার এই ইমেইলের জায়গায় ইউজার নেম ইউজ করবেন, অথবা যেটা ইচ্ছা সেটা ইউজ করবেন, বা আইডি ইউজ করলে আইডি ইউজ করবেন। ওকে, সেকেন্ড পার্ট হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজার। অথেন্টিকেশন ম্যানেজারের দায়িত্ব হচ্ছে অথেন্টিকেশন কনফিগারেশনকে নিয়ে একটা অথেন্টিকেশন ম্যানেজার তৈরি করে দেওয়া, যেটা হচ্ছে আমরা এখন করি নাই, আমরা করব। এই আমাদের তো লগইনটা কার উপরে দায়িত্ব ছেড়ে দিতে যাচ্ছি, আমাদের কিসের উপরে, স্প্রিং এর উপরে।
তো সেই যে অথেন্টিকেশন যে করবে সে একটা ম্যানেজারকে তো রাখতে হবে, যে ম্যানেজার এসে অথেন্টিকেট করবে তাকে তো ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো এটা জাস্ট ইনিশিয়ালাইজেশনের জন্য ইউজ করা। আর পাসওয়ার্ড এনকোডার ইউজ করা হচ্ছে, আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা গোলাম রাব্বিকে পাসওয়ার্ড দেখাতে চাই না, তো আমাদের কোনো একটা মেকানিজম আনতে হবে। তো আমাদের এরকম পাসওয়ার্ড এনকোডার নেওয়া হয়েছে যে এনকোডার নামে একটা ইনিশিয়ালাইজ করে রাখা হলো, যে আমরা এনকোডার ইউজ করব, এখন করি নেই, জাস্ট ইনিশিয়ালাইজ করা। তো এটা অনেক রকমের অ্যালগরিদম ইউজ করা যেতে পারে। তো ডিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার আমি ইনিশিয়ালাইজ করছি, আপনারা চাইলে অন্যান্য এনকোডারও ব্যবহার করতে পারেন। এই হচ্ছে আমাদের সিকিউরিটি কনফিগারেশন। আরেকটা কোশ্চেন, এই যে আমরা জাভাতে যেটা করতাম যে যদি ইমেল আর পাসওয়ার্ডটা ডেটাবেসে সেভ করা পাসওয়ার্ড আর ইমেলের সাথে ম্যাচ করে তাহলে লগইন হইতো, তো এখন কি আমাদের আর ওই কোডটার দরকার নেই? একটা তো এইটা হচ্ছে সিকিউরিটি কনফিগারেশন। এইটা আপনারা বুঝলেই হবে, বাকিটা তো জাস্ট কপি পেস্ট করে বসাই দিবেন। বিনটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা, যে আমি এই জিনিসটা একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি টাইপের বলতে পারেন, যে এইটার একটা কপি তৈরি করে রাখতেছি যেটা আমার প্রয়োজন আছে, এটা একটা শুরুতে যাতে তৈরি হয় দ্যাটস আমি বিন ডিক্লেয়ার করতেছি। অটোমেটিক কল টাইপের। হ্যাঁ, অটোমেটিক কল টাইপের। আচ্ছা স্যার, এগুলো একটু বলুন স্যার। ফর্ম লগইন পেজ লগইন, মানে লগইন বাটন চাপ দিলে লগইন হয়ে যাবে। ফর্ম পেজটাকে যাতে আমি কনফিগারেশন করতেছি, লগইন পেজ বলতে কিছু করি না, এটা কনফিগারেশন। স্যার এই জিনিসটা মানে কি বুঝে লগইন পেজ লগইন বলতে এটা আমার লগইন পেজটার ইউআরএল কোনটা, লগইন পেজ ইউআরএল হচ্ছে এটা, লগইন পেজটা কোনটা, পাথটা হচ্ছে এটা। স্প্রিং সিকিউরিটি ডিফল্টটা দিতে আমাদের, সেটা যেন না দেয়, আমাদের কাস্টমটা ইউজ করার জন্য। আমাদের কাস্টমটা মানে এই পেজে গেলে আসলে আমাদের লগইন পেজটা আসবে, তাদেরটা না, আমি তো তাদের ইউজ করতে চাচ্ছি না, যদিও বুশার পছন্দ ছিল। ওকে, আচ্ছা দেন এখন আমরা আমাদের যে ইউজার অবজেক্টটা আছে, ইউজার অবজেক্টের মধ্যে কিছুটা মডিফাই করব। এখানে কি মিসিং আছে কেউ বলতে পারবেন? এখানে একটা জিনিস মিসিং আছে। রোল টাইপ পেজ, স্যার পেজে তো বুঝি নাই কি মিসিং আছে। স্যার আইডিটার সে দায়িত্ব আছে, পাসওয়ার্ডের আইডি স্যার কনস্ট্রাক্টর ডেটা না ওখানে প্রথমে ঠিক ছিল না, দ্বিতীয় না, আমাদের রোল নাই, প্রত্যেকটা ইউজার একটা রোল থাকবে, যে এই ভদ্রলোকের কোন এক্সেসে কোন এক্সেস থাকবে, সে কি অ্যাডমিন নাকি ইউজার নাকি তার এক্সেস তো এক্সেস থাকবে না, দেই নেই ইউজার টাইপ ওটা না স্যার, অ্যাডমিন নাকি না, এটা হচ্ছে যে সে কি টাইপের ইউজার টাইপ, বাট রোল হচ্ছে ডিফাইন, সিকিউরিটি রোল। ইউজার টাইপ হচ্ছে জাস্ট ডিফাইন করে দাও সে হচ্ছে অ্যাডমিন বা এটা সেটা, এটা লিস্ট হতে পারতো। ইউজার টাইপ যদি আপনি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনার নিজের কোড করতে হবে, বুঝতে পারছেন? তো এইখানে আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা লিস্ট নিব, একটা রোল লিস্ট নেওয়া হয়েছে, এটা হচ্ছে 1 টু মেনি, একটা ইউজারের কয়টা রোল থাকতে পারে, মাল্টিপল রোল থাকতে পারে, তাই না? তো আমাদের অলওয়েজ মাল্টিপল রোল থাকা উচিত, যদি আপনি একটা রোল দিয়ে করে ফেলেন সেক্ষেত্রে পরে ধরা খেতে পারে না, ঠিক আছে? যেমন বললাম আমরা এখানে কয়টা রোল এক্সিস্ট করে, দুইটা, তাই না? কিন্তু যখন আমরা অপশন নিছিলাম তখন তো তার একটা রোল ছিল, তো যদি আমরা স্ট্রিং রেখে দিতাম সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই অলওয়েজ ডিজাইন করার সময় আপনার ফিউচার মাথায় রাখতে হবে। তো ইভেন্ট কালেকশন এটা হচ্ছে আমাদের
ওয়ান টু মেনি একটা, এটা ওয়ান টু মেনি যেরকম কাজ করে এলিমেন্ট কালেকশনও সেম কাজটা করে, কিন্তু এটা হইতেছে এমবেডেবল। আমরা নেম যখন নিয়ে কাজ করছিলাম তখন খেয়াল আছে যে এমবেডেড নামে একটা কিছু দেখছিলাম, এমবেডেবল। তো সেটা কি করতেছিল, ওই অবজেক্টটার সাথে এমবেড অবস্থায় ছিল। এটাও সেম জিনিস। তো ওই এটা ছিল হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে, সিঙ্গেল ক্লাস থেকে এই এলিমেন্ট কালেকশন হচ্ছে যে মাল্টি একটা লিস্টের ক্ষেত্রে, অ্যারের ক্ষেত্রে। তো এটা আলটিমেটলি একটা ওয়ান টু মেনি তৈরি করবে, কি বলে কালেকশনই তৈরি করবে। কেস টাইপ এটা তো বুঝতেছেন, যখন আমার ইউজার লাগবে তখন আমার ভাই তার মুরো লাগবে। এখানে একটা ক্লাস যদি থাকতো আমি এমবেডেড ইউজ করতাম। হ্যাঁ, নেম যেরকম করছিলাম সেরকম। ওকে, সেট পাসওয়ার্ড। এখন দেখেন এই যে পাসওয়ার্ড যখন সেট করতেছিলাম তখন আমরা ইউজার আমাকে যে পাসওয়ার্ডটা দিচ্ছিল আমরা সেটাকেই সেট করতেছিলাম, বাট আমরা চাচ্ছি না আমরা গোলাম রাব্বিকে আর পাসওয়ার্ড দেখতে দিব না। সো আমরা ইউজ করছিলাম কি জানো, bcrypt পাসওয়ার্ড এনকোডার। সো আমরা কি করব, আমরা পাসওয়ার্ড এনকোডার দিয়ে পাসওয়ার্ড এনক্রিপ্ট করে দেন এটাকে সেভ করব। আমরা আগে কি করছিলাম, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড বসাই দিয়েছিলাম। এখন আমরা একটা নতুন অবজেক্ট ইনিশিয়ালাইজ করলাম, bcrypt পাসওয়ার্ড এনকোডার ইউজ করে আমাকে যেটা দিচ্ছে সেটা ইনপুট করে দেন এটাকে সেভ করতেছি। লম্ব ইউজ করলে কেমন হবে? লম্ব ইউজ করতে হবে না, তখন সেট পাসওয়ার্ড মেথডটা নিজে লিখতে হবে। আচ্ছা স্যার, আমি যদি মনে করি এটা ইনপুট করি, আমাকে এটা তো চেঞ্জ হয়ে দিচ্ছে আমার স্ট্রিংটা, তাই না? স্ট্রিংটা চেঞ্জ হয়ে সেভ হয়ে দিচ্ছে, আমি আবার যদি ম্যাচ করি তখন তো আবার ম্যাচ হবে না। আমি মনে করি দেখলাম 1 2 3 4 7 8 এটা ওর দায়িত্ব, আচ্ছা, ও ওই জায়গায় ঠিক করে দেবে। ও ঠিক করে নেয় না, এটা এমন ভাবে ও সেট করা যাতে ও চেক করতে পারে, বাট এটা অ্যালগরিদম আছে একটা, এইটা অ্যালগরিদম হচ্ছে bcrypt। এরকম আরো অনেক অ্যালগরিদম আছে। এই অ্যালগরিদমটা তো আমরা বানাই, এখানেই আছে না, এটা এটা শুধু ইনক্লুডেড, এর জন্য তো আমি স্ট্রিং ইউজ করতেছি। অনেক MD5 আছে, HSA আছে, এরকম অনেক অ্যালগরিদম আছে যেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? কিন্তু এটা ইনশিওর করতে হবে যাতে এটা আপনি মনে করেন যে 1 2 3 এইটাকে এনক্রিপ্ট করলে এবিসি আসে, তো আপনি এবিসি দেখে যদি বুঝে ফেলেন যে এটা একবার 1 2 3, তাহলে পরে কিন্তু বুঝে যাবেন যে এবিসি দেখে মানে হচ্ছে 1 2 3। এই টাইপের অ্যালগরিদম যাতে না ইউজ করেন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই পারবেন, যেমন MD5 এখন আর কেউ ইউজ করে না, কারণ এই অ্যালগরিদমটা আস্তে আস্তে মানুষ জেনে গেছে যে মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং যাতে না করা যায়, ঠিক আছে? এটা এনশিওর করতে হবে। স্যার। এটার মধ্যে কোন অ্যালগরিদম ইউজ করছেন দেখা যাবে? bcrypt লেখাই তো আছে। না স্যার, মানে ভিতরে কি আছে? হ্যাঁ আছে, এটা অ্যালগরিদম দেখবেন, একটু সার্চ দিবেন bcrypt, হাউ bcrypt ওয়ার্কস, সার্চ দিবেন, বুঝছেন? ওকে, এখন হচ্ছে লগইনের আগে আমি চাচ্ছি হচ্ছে একটু রেজিস্ট্রেশনের কাজ করতে। তো রেজিস্ট্রেশনের এখানে আমি যদি রেজিস্ট্রেশনের সময় যদি রোল সেট করে না দেই তখন তো আমি ইউজার হিসেবে যখন লগইন করব তখন তার রোলটা পাবো না। দ্যাটস ওয়াই আমার একটু এটা রেজিস্ট্রেশনের সময় আগে আমার কি করতে হবে, ইউজারের রোলটা সহ সেট করতে হবে। সো লগইনটা এর জন্য একটু স্কিপ করতেছি, রেজিস্ট্রেশনটা তো করাই আছে মনে হয়, করছিলাম না কোড? রেজিস্ট্রেশন, এই তো রেজিস্ট্রেশন। এইখানে আমি একটা চোরামি করতেছি অ্যাকচুয়ালি। স্যার, এটা মানে এক পেজে স্যার লেখা যাবে স্যার। হুম, স্যার, এটা মানে এক পেজে হয়তো লেখা শেষ করতে পারবো না। স্যার দুইটা দিয়ে স্যার দুইটা দিন স্যার, সেবার দুইটা পেজ দিন। না পারবেন না, তো প্র্যাকটিস করেন নাই আপনারা। আমাদের বইটা পেজ দিন। কি বলেন আপনারা, চিট শিট নিয়ে চিন্তা করতেছেন? একটা যে হবে বলে মনে হয়। চিন্তা
আচ্ছা, এখানে জাস্ট সিম্পল একটা কাজ করছি, মানে এখানে তো আপনারা বেসিক্যালি কি করবেন, ইউজার বেস অথেন্টিকেশন করবেন আর কি। মানে যে ইউজারের জন্য আপনি লগইন রেজিস্ট্রেশন করতেছেন, জাস্ট সেট ইউজার মানে রোলের মধ্যে সেই রোলটা অ্যাড করবেন। রোল আন্ডারস্কোর অ্যাডমিন, এই রোল যে পার্টটা এটা হচ্ছে স্ট্রিং এর জন্য দরকার। ঠিক আছে, স্ট্রিং সিকিউরিটি রোল এই টাইপটা দেখে বুঝে যে আমার হচ্ছে এই রোলের অ্যাডমিন পার, মানে প্লিজ হিসেবে রোল আন্ডারস্কোর প্রয়োজন। আপনি চাইলে যেটা চেঞ্জ করতে পারবেন না তা নয়, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের আবার সেই স্ট্রিং সিকিউরিটি কনফিগারেশন দেখতে হবে। তো দ্যাটস তো এখানে কমপ্লেক্সিটি যায় নাই, রোল আপ 36 থাকলে পরে আশা করা যায় কারো প্রবলেম হবে না। আজকে বসে বলবেন তো যদি ইমেইলে অ্যাডমিন থাকে এই ভদ্রলোককে বলতে যে তার রোল হচ্ছে অ্যাডমিন, আদারওয়াইজ সে হচ্ছে ইউজার, জাস্ট ইজি রাখার জন্য আর কি বলছি। ইমেল তো আমার ওই আমি হ্যাঁ এই জন্যই বলছি আর কি, যে এখন তো আমি আমার আবার দূরে বানাইতে হবে একটা। আপনি তো ফর্ম দিবেন তাকে, না না না, আপনি ফর্ম দিবেন না আলাদা, আপনি তো ইউজার অবজেক্ট তৈরি করবেন। আমার ক্ষেত্রে তো কিছু নাই, আমার ক্ষেত্রে কি আছে, আমার ক্ষেত্রে না এটা ঠিক আছে, তো সমস্যা কই, আমার ক্ষেত্রে তো কোনো কিছু রোল দেওয়ার কোনো অপশন রাখা নেই আমার UI তে। হ্যাঁ আপাতত কাজ চালানোর জন্য ঠিক আছে, কারণ আপনি তো আলাদাভাবে একটা ফর্ম দিবেন, একটা ইউজার তৈরি করেন বা অ্যাডমিন তৈরি করেন, তখন তার রোল সেট করার সময় এই গেট রোল রেজিস্টার এখানে রোল অ্যাডমিন আসবে। স্যার আমার যে ইউজার অ্যাডমিন নাকি না এটা তো স্যার ইউজার টাইপের উপর ডিপেন্ড করে। এখন কেমন হতে পারে একটা নরমাল ইউজার অ্যাডমিন দিয়ে জিমেইল খুলছে, না এটা তো আপনি আপনার মতন করবেন, এটা তো এখন দেখাইতেছি, আপনি আপনার মতন ইউআই তৈরি করবেন, ভিউ আপনি অবজেক্ট যা ইচ্ছা তৈরি করবেন। স্যার তখন তো ইউজারের জায়গায় ইউজার টাইপ দিব না, ইউজার টাইপ অ্যাডমিন আপনি যা ইচ্ছা দিবেন, এটা আপনার আপনার ইউজারের উপর, এটা জাস্ট আমি আমার ভিউ দেখানোর জন্য দেখাচ্ছি, আমার ভিউতে তো রোল দেওয়ার জায়গা নাই আপাতত। ঠিক আছে, আজকে দেখাতে যাচ্ছেন না? না কম্পোনেন্টে দেখাই দিই, লগইন রেজিস্ট্রেশনটা দেখাই দিই, যদি কারো তারা থাকে তাহলে আপনারা যাইতে পারেন, যারা আছেন রেকর্ড তো করা থাকবে, সমস্যা তো নেই। পনেরো মিনিট যদি বুঝতে পারেন আর কি। না আমি ভাবছিলাম যে আগে আসতে পারবো, বাট মিটিং এ দেরি হয়ে গেছে আসলে, মানে মিটিং শেষ করেও শেষ করে না এরা, এটা হলো বড় প্রবলেম, শেষ হয়ে গেছে বইলাও মনে করেন কথা চলতেছে।
আর একটুখানি বাকি আছে, বাট বেস ডান, এভরিথিং ডান, মানে মোটামুটি সব শেষ। জাস্ট দুই একটা ট্যাগ বাকি আছে, এটা বলতে বলতে বুঝাই দিব না আর কি, ঠিক আছে। বাট স্ট্রাকচার ডান, এভরিথিং ডান, আপনাদের পুরো প্রজেক্ট মনে করে হয়ে গেছে। আমি আশা করতেছি নেক্সট ক্লাসে, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কপি করলে হয়ে যাবে। কাজ করবে না। কাজ করাইতে হবে আর কি, আপনাদের কাজ করবে অবশ্যই, আমার তো কাজ করে না, আমি নিজেও তো ঠিক দেখলেনি, মাত্রই ভুল হয়েছিল, পরে আবার ঠিক করছি। আচ্ছা, তো ভুল হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, আবুল প্রজেক্ট ও আচ্ছা, না আপনাদের আমি শেখানোর চেষ্টা করি একদম কিভাবে যাতে এইটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, সব রকম ইউজ কেস নিয়ে আসার চেষ্টা করি যাতে আটকায় না। হোয়াটএভার, আমরা ছিলাম হচ্ছে সিকিউরিটি কনফিগারেশনের এখানে, এই যে সিকিউরিটি কনফিগারেশন এতটুকু আমরা দেখছিলাম। তো এরপরে আমরা বলছিলাম যে আমরা এখন রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন যে করবে, যদি ইমেল অ্যাড্রেস অ্যাডমিন হয়, ইমেলের মধ্যে কেউ যদি ভুল করে অ্যাডমিন লেখে সে ওটা, আর বাকি সবাই ইউজার। জাস্ট ধরে নিয়েছি কারণ আমার এখানে আরেকটা বসে দিতে আর কি, দ্যাটস ওয়াই বসে। তো কি করা হয়েছে, সাইন আপের জন্য আমরা অলরেডি আগে একটা কন্ট্রোলার বানাইছিলাম। সেই কন্ট্রোলার আমি সব কেটে দেই। আমার কন্ট্রোলার ছিল হচ্ছে রেজিস্ট্রেশন কন্ট্রোলার, এখানে আপনাদের মনে আছে কিনা এরকম একটা কিছু ছিল, আপনাদের এই পর্যন্ত লেখা ছিল। আমি জাস্ট দুইটা লজিক লিখছি জাস্ট আইডেন্টিফাই করার জন্য, এবং ইউজার সার্ভিসের সাথে আগের মতই ইউজারের কাছে পাঠিয়ে দিচ্ছি, সার্ভিস এনে পাঠিয়ে দিচ্ছি, তোমার কাজ সেভ করা। আমরা কিন্তু আজকে সার্ভিস লেভেলে দেবো কোনো কাজ নেই, ঠিক আছে। আজকে আমরা কিন্তু ভিউর সাথে ইন্টারঅ্যাক্ট করব, কারণ ভিউ হলো মেইন, যাতে আমরা করতে পারি, আটকাতে পারি। ওকে, সো দেন আমরা কি করতে রিডাইরেক্ট করে দিচ্ছি। লাস্ট ক্লাসে একটা প্রবলেম আমাদের ছিল যে আমরা হচ্ছে আমাদের ইউআরএল পাথ চেঞ্জ হচ্ছিল না, আমাদের রেজিস্ট্রেশন হয়ে লগইনে পাঠাচ্ছিল বা ডট করে স্ল্যাশ রেজিস্টার ছিল, খেয়াল আছে কিনা আপনাদের। তো এইটার জন্য আমরা আজকে কি করছি, আমরা রিডাইরেক্ট ক্লোন ইউজ করছি। রিডাইরেক্ট ক্লোন মানে হচ্ছে সে পুরো পাথটাকে রিডাইরেক্ট করে দিবে, কিন্তু পাথ যদি আপনি রিডাইরেক্ট করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে উপরে যে কাজটা করছেন এটা তার কাছে নাই, মানে আমার আপনার তো তাকে বুঝতে হবে যে রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে কিনা। তাই এরপর আমরা একটা ট্যাগ দেখাচ্ছিলাম থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন লগইন করেন। তো এইটা তো আমরা এখানে টু হিসেবে পাঠাচ্ছিলাম। তো এটা হচ্ছে আগের অ্যাপ্রোচ। নতুন অ্যাপ্রোচ হচ্ছে আমরা কোয়েরি প্যারামিটারে রেজিস্টার ইকুয়াল টু পাঠাচ্ছিলাম। সিমিলার অ্যাপ্রোচ একটু আগে একই কাজও করতেছিলাম, যে যদি লগইন এরর হয় তখন এরর ইকুয়াল টু ট্রু দিচ্ছিলাম, যদি লগ আউট হয় লগ আউট ইকুয়াল টু ট্রু দিচ্ছিলাম। আর পাথ একই, জাস্ট স্ট্যাটাস বোঝার জন্য যে সে কোন স্টেজ থেকে স্টেজে আসছে জাস্ট রিকোয়েস্ট প্যারামিটার কাজ করতেছিলাম বোঝার জন্য। ওকে, সো রেজিস্ট্রেশন কন্ট্রোলারের ক্ষেত্রে সেম কাজ করা হয়েছে, যে আমরা লগইন করলাম, যে যদি তার সবকিছু ঠিকঠাক থাকে লগইনে পাঠিয়ে দিবে উইথ দা রিকোয়েস্ট প্যারামিটার রেজিস্টার ইকুয়াল টু ট্রু। ওকে, এটা বুঝতে পারছেন? তো এটা কিভাবে কাজ করতেছে একটু দেখেন। আমরা যদি এখানে আবুল ইসলাম লিখি, সালমান ফার্সি নাম দিয়ে দেই, পাসওয়ার্ড 1 2 3 দিলাম। ওকে, দেখেন আমি স্ল্যাশ রেজিস্ট্রেশনে আছি, রাইট। আমি এখানে সাইন আপে ক্লিক করলাম, আমি যে লগইনে চলে আসছি, এখানে উপরে একটা চলে আসছে, রিকোয়েস্ট প্যারামিটার আছে রেজিস্টার ইকুয়াল টু ট্রু। এইটার উপরে এইটা থাকার কারণে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন দেখাচ্ছে। বুঝতে পারছেন? এটা যদি না থাকতো আমার বাই ডিফল্ট কিন্তু এটা কেউ নিয়ে আসবে না, বাই ডিফল্ট লগইনে আসবে, তখন কিন্তু তাকে এটা দেখাচ্ছে না। জাস্ট ওইটার উপরে ডিপেন্ড করে প্যারামিটারটা বেস করে ওই উপরে টাইটেলটা দেখাচ্ছে। এটা কেন কিভাবে দেখাচ্ছে এটা পরে দেখাইতেছি। হ্যাঁ, তো এইখানে আমরা যদি একটু ডেটাবেসটা দেখি, আমরা আমাদের ডেটাবেসের মধ্যে ইউজার যে ডেটাবেস, পাসওয়ার্ডগুলো একটু খেয়াল করেন। আমার তিনটা পাসওয়ার্ডই 1 2 3, কিন্তু এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড তিনটাই কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে। সো গোলাম রাব্বি চাইলেও দেখে বুঝতে পারবে না বা গেস করার কোনো উপায় নাই যে এটা 1 2 3। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এনক্রিপশন, এবং এটা কম্পেয়ার রেসপন্সিবিলিটি স্প্রিং সিকিউরিটি। কিন্তু আপনি যে অ্যালগরিদম দিয়ে এনক্রিপ্ট করছেন সেই অ্যালগরিদম দিয়ে ডিক্রিপ্ট করতে হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। ওকে, সো এই দুটো গেল। আরেকটা ছিল হচ্ছে আমাদের ইউজার রোল লিস্ট। এখানে দেখেন ইউজার রোল লিস্টের ক্ষেত্রে এক নাম্বার ইউজার, দুই নাম্বার ইউজার অ্যাডমিন এবং সালমান ফার্সি ইউজার। সো আমাদের আরেকটা টেবিল তো রয়েছে, এটা কোনো এন্টিটি হিসেবে আমরা ডিক্লেয়ার করে নেই, কারণ আমরা কিন্তু 1 2 3 দিই, দ্যাটস ও এন্টিটি হয় না। যদি আমরা 1 2 3 দিতাম সেক্ষেত্রে আবার এন্টিটি হয়ে যেত। আমরা তো যেটা ইউজ করছিলাম এমবেডেড ফরম্যাটে যে এলিমেন্ট কালেকশন ইউজ করছি, দ্যাটস ওয়াই ওইটা এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করে না। এই কারণে আপনার এখানে কোনো ইউনিক কি নাই। যাই হোক, আমাদের
ইউজার রোলটাও কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। এখন এটা কিভাবে কাজ করতেছে, এই যে আমাদের যে মেসেজটা আসলো একটু আগে, এটা কাজ করতেছে কিভাবে, কাজ করতে হচ্ছে এই লগ আউট ইকুয়াল টু, এটা কোথায় কাজ করানো হলো, আমরা আগে যেটা করছিলাম এই যে লগ ইনের এখানে দেখেন আমরা এই যে ইফ ইউজ করতাম যে ডিটিওর উপরে বেস করে। আজকে আমরা যেটা করছি উপরের প্যারামিটারের উপরে বেস করে এই এররগুলো ঠিক করছি, যে প্যারামিটার যদি রেজিস্টার এলিমেন্ট থাকে না থাকে, রেজিস্টার যদি ফাঁকা না হয় তখন এটা দেখাবে, যদি লগ আউটে কিছু না থাকে সেক্ষেত্রে এটা দেখাবে। তো বেসড অন দা প্যারামিটার আমার এই তিনটা এরর মেসেজ আছে, যখন যে প্যারামিটার পাস হয়ে আসবে সেই টাইপের এরর দেখাবে, এরর মেসেজ দেখাবে। এই হচ্ছে আমার রেজিস্ট্রেশন। আপনি বুঝতে পারছেন? ওকে, এখন আসলাম হচ্ছে যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার এখন লগইন করা যেতে পারে। তো যখন আমরা আবুলকে দিয়ে লগইন করতেছি, সে বাই ডিফল্ট আমাদের /লগইন এ যাচ্ছিল। আমরা কিন্তু কনফিগারেশনে বলে দিয়েছিলাম যে আমাদের লগইন ইউআরএল হচ্ছে /লগইন। তো এই লগইনটা কিভাবে কাজ করতেছে, এইটার জন্য আমরা একটা অথেন্টিকেশন কম্পোনেন্ট বানাইছি। এটা হচ্ছে একটা জেনারিক টাইপের একটা ক্লাস বলতে পারেন, সিমিলারলি কম্পোনেন্ট বলে রাখছি যে এটা একটা কম্পোনেন্ট যেটা আমার কাজে লাগবে আর কি। তো এই এটার ভিতরে ইউজার সার্ভিসকে নিয়ে আসছি, কারণ ইউজার সার্ভিসের মাধ্যমে আমরা কুইরি লাগবে, আমাদের কাস্টম কুইরি লাগবে, যে ইমেল আর পাসওয়ার্ড ইউজারকে তো লাগবে না, কার দ্বারা অথেন্টিকেশন করব। পাসওয়ার্ড এনকোডার আনছি কারণ হচ্ছে আমার কম্পাইল করতে গেলে পাসওয়ার্ড এনকোডার করে লাগবে। তো এইগুলো ইনিশিয়ালাইজ করা হয়েছে। ইনিশিয়ালাইজ করার সময় আমাদের ভিত্তিক পাসওয়ার্ড এনকোডারকে এইভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। এটা কি বলে কনস্ট্রাক্টর বেস ইনিশিয়ালাইজেশনে কাজ হয় না, এটা এইভাবে করে কি বলে ইনিশিয়ালাইজ করতে হবে। ওকে, সো এইখানে আমরা ইমপ্লিমেন্ট করতে অথেন্টিকেশন প্রোভাইডার, কারণ বাই ডিফল্ট অথেন্টিকেশন প্রোভাইডার আমরা স্ট্রিং এরটা ইউজ করতে যাচ্ছি, যে ওর যে ডিফল্ট যে সিকিউরিটি অর সেশন ম্যানেজমেন্ট সব যাতে ও হ্যান্ডেল করে, দ্যাটস ওয়াই অথেন্টিকেশন প্রোভাইডার হিসেবে তাকে ইউজ করতেছি। আমরা জাস্ট মাঝখানের অথেন্টিকেশনটা করে দিচ্ছি, হ্যাঁ ইউজারনেম এবং পাসওয়ার্ডটা কারেক্ট, জাস্ট এতটুকু বলে দিচ্ছি। ওকে, সো এই যেটার জন্য আমাদের অর্ডার একটা মেথড দিয়ে দিয়েছে, যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করতেছি একটা ইন্টারফেসকে, ও অলরেডি আমাদেরকে একটা মেথড বলে দিয়েছে, এই মেথডের মধ্যে আমাদের কাজ করতে হবে। তো কি করা হয়েছে, এই অথেন্টিকেশনের মধ্যে আমার কি আছে, গেট নাম মানে হচ্ছে ইউজার নেম হতে পারে, ইমেইলে হতে পারে, এটা হচ্ছে একটা জেনারিক নাম, আমাদের ক্ষেত্রে এটা ইমেল। যদি আপনার ইউজার নেম হতো সেক্ষেত্রে এটা আপনার ইউজার নেম হতো। তো ওরা যেটা করছে ওরা তো জানে না আমি ইউজার নেম দিব নাকি ইমেল দিব, দ্যাটস ওয়াই ওরা ডিফল্ট নেম দিয়ে দিয়েছে, কারণ এটা হচ্ছে স্ট্রিং, দ্যাটস ওয়াই। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, যে আমরা পাসওয়ার্ড পাবো হচ্ছে ক্রেডেনশিয়ালস এর মধ্যে। ক্রেডেনশিয়াল একটা অবজেক্ট, এটা অনেক ক্ষেত্রে সিকিউরিটি কি হয়, অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের, সেখানে পাসওয়ার্ড যে একমাত্র অথেন্টিকেশন টোকেন তা না, ডিফারেন্ট টাইপের অথেন্টিকেশন টোকেন হতে পারে। তো আমরা স্ট্রিং যেহেতু আমাদের টোকেনটা আমরা ধরে নিচ্ছি আমাদের স্ট্রিং, দ্যাটস ওয়াই এটাকে স্ট্রিং এ কনভার্ট করে ইমেল আর পাসওয়ার্ড থেকে পাইলাম যে ইউজার আমাকে এই ইমেল এবং এই পাসওয়ার্ড আমাকে দিচ্ছে। এতটুকু বুঝতে পারছি? ওকে, এইবার আমরা কি করছি, এবার আমরা ইউজারকে টান দিছি, যে আমাদের ইউজার সার্ভিসের মধ্যে কি করছে, একটা মেথড লিখছি ইউজার সার্ভিস ডট গেট। এইটা একটা সার্ভিসের মেথড, যে আমাদের কাছে ইমেইলের মাধ্যমে আমরা কুইরি চালাইতে হবে। আমরা কুইরি করছিলাম জাভা এফএক্স এর সময়, যে সিলেক্ট স্টার ফ্রম অমুক হোয়ার আইডি ইকুয়াল টু এত, হোয়ার ইমেল ইকুয়াল টু এত। তো আমাদের তখন ইমেল দিয়ে একটা ইউজার পিছে নিয়ে আসতে হবে। এই কাজটা এখানে করা হয়েছে। হ্যাঁ ফাইন্ড বাই ইমেল। তো আমরা তো আগে যেটা করতাম কাস্টম নিজেরা কোড লিখতাম, আজকে আমরা যেটা করছি ইউজার রিপোজিটরি করে ছেড়ে দিছি, যে ইউজার রিপোজিটরি ডাইরেক্টর কুইরিটা লেখা। কিভাবে লিখতে হয়, লিখতে হয় হচ্ছে এইভাবে, দেখেন আমি কি লিখছি, ফাইন্ড বাই ইমেল। ফাইন্ড বাই ইমেলের জায়গায় আমি যদি ইমেলের জায়গায় কি দিতাম, হ্যাঁ কাস্টম কুইরি ঠিক না, এটা রিপোজিটরি জিপিএস ফিচার। আমি মনে করেন যে ফাইন্ড করতে যাচ্ছি নেম দিয়ে, ওকে, ফাইন্ড বাই, আমার ইউজার অবজেক্টের মধ্যে কি কি আছে, নেম আছে, আচ্ছা নেম, তাহলে নেমের এনটা হবে কি ক্যাপিটাল, নেম একটা অবজেক্ট না, আমি আইদার ফার্স্ট নেম দিয়ে সার্চ করতে পারবো অথবা লাস্ট নেম দিয়ে সার্চ করতে পারবো। সো ফাইন্ড বাই নেম, কি ব্যাপার, নেম, নেমের পরে কি, নেমের মধ্যে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমের এফ আবার বড় হাতের হবে, ফার্স্ট নেম। তো আমাকে এটা পাস করতে হবে, আমার কুইরিটা কি, আমি একটা কোনো কিছু একটা দিয়ে পাস করতে যাচ্ছি। সো এইটা হচ্ছে যদি আমি একটা এক্সপেক্ট করি সেই ক্ষেত্রে অপশনাল ইউজ করতে হবে, যে আমি একটা ইউজ করতে পারি।
কিন্তু আমি তো ফার্স্ট নেমটা সার্চ করলে পরে যদি একটার জায়গায় যদি এক্সপেক্ট করি যে না আমি মাল্টিপল লিস্ট পাইতে পারি, সেক্ষেত্রে দিতে হবে ফাইন্ড অল, ফাইন্ড অল বাই নেম, যাদের ফার্স্ট নেম হচ্ছে এটা, এটা ইকুয়াল ম্যাচিং করতেছে। তো এখানে এটা তখন অপশনাল হবে না, তখন এটা লিস্ট হবে। তো যদি এন্ড ইউজ করতে চান যে ফাইন্ড, মনে করেন যে আমি আরেকটা লিস্ট এক্সপেক্ট করতেছি, আমি ফাইন্ড করতে চাচ্ছি ফাইন্ড অল, যেহেতু লিস্ট, ফাইন্ড অল বাই ইউজার নেম না, তো কি জানা ছিল, ভুলে গেছি। ধরেন ইউজার টাইপ, ঠিক আছে, যে ফাইন্ড অল বাই ইউজার টাইপ এন্ড ইমেল, এইভাবে আমরা কুইরি লিখতে পারি। তো প্রথমে ছিল টাইপ, এই যে কাজটা করলাম, এই কাজটা কিন্তু কি করতেছে আমাদের জেপিএ কুইরিগুলো লিখে দিতেছে। ওই যে আমাদের কুইরিটা লিখতে হতো, জেপিএ কি করলো, এই কুইরিটা লিখে দিল। বুঝতে পারছেন? এতটুকু কার কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা এখান থেকে এইভাবে করে কাস্টম করে দিয়ে ইউজারকে আনলাম। ইউজারের সাথে ইউজার যদি নাল হয় বা ইউজার টপিক না পাই, এবং এটার সাথে পাসওয়ার্ড এবং আমাদের ইউজারের পাসওয়ার্ড যদি ম্যাচ না করে, তখন বলতেছি যে ইউজার নেম নট ফাউন্ড এক্সেপশন, এটা সিকিউরিটি স্ট্রিং সিকিউরিটি প্রোভাইড করছে এবং মেসেজটা আমরা পাস করতেছি। তো এটা পাস করলো, এবং এরপরে কি করলাম, আমাদের ইউজার থেকে কি করতেছে, ইউজার থেকে আমাদের এই ইউজারের যে রোল আছে সেটাকে আমরা তো স্ট্রিং এ রাখছিলাম, রোল ইউজার, রোল অ্যাডমিন, কিন্তু এটা তো আমাকে স্ট্রিং এ বুঝাইতে হবে। স্ট্রিং এ বোঝানোর জন্য কি করছে, আমরা একটা স্ট্রিং ইউজ করছি এবং সেটাকে গ্র্যান্টেড অথরিটি, স্ট্রিং গ্র্যান্টেড অথরিটি মানে কি, তো দ্যাটস ওয়াই গ্র্যান্টেড অথরিটি আকারে এটাকে পাস করা হয়েছে, এবং এটাকে স্ট্রিং এর জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, অথেন্টিকেশন টোকেন আকারে ইমেল এবং অথরিটিস পাস করা হয়েছে। ক্রিডেনশিয়াল পাস করা হয় নাই, কারণ আমার ইন ফিউচারে পাসওয়ার্ডের প্রয়োজন নেই, তো আমরা পাসওয়ার্ডকে সেভ করতেছি না, সেশনে কোনো পাসওয়ার্ড নেই, আমাদের জাস্ট ইমেল আছে এবং আমাদের রোলগুলো আছে, অথরিটিসটা গ্র্যান্টেড অথরিটি হিসেবে আছে। ওকে, লিস্ট, আমাদের ইউজারের মধ্যে লিস্ট অফ স্ট্রিং আছে, ঠিক আছে, ইউজারের মধ্যে দেখেন লিস্ট অফ স্ট্রিং আছে, রোল লিস্ট, লিস্ট অফ স্ট্রিং। তো আমরা কি করতেছি, আমরা হচ্ছে ইউজার গেট লিস্ট স্ট্রিং ম্যাপ সিম্পল গ্র্যান্টেড অথরিটি, মানে হচ্ছে আমাদের যে রোলটা, এই রোলটাকে সিম্পল গ্র্যান্টেড অথরিটিতে কনভার্ট করতেছি, যার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর সিকিউরিটি রোলটা যাতে কাজ করে, গ্র্যান্টেড অথরিটি আকারে থাকে, রোল আকারে থাকে না, সে কি কি গ্র্যান্টেড আছে, সেই এটা একটা ডিফারেন্ট একটা ক্লাস, স্ট্রিং এর ক্লাস, আমার স্ট্রিং কে সেই ক্লাসে কনভার্ট করতেছি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা রোলকে সেই ক্লাসে কনভার্ট করে একটা লিস্ট করে, আপনি দূরে করতে পারতেন এটা নিজে কনভার্ট করে, বাট এটা জাস্ট এইভাবে সিম্পল ভাবে করা যায়। সো করে এই অবজেক্টটা রিটার্ন করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমাদের অথেন্টিকেশনের কাজ করে দিতেছে। ওকে, এই হচ্ছে আমাদের অথেন্টিকেশন। সো যে কোনো প্রজেক্টেই বলেন, আমাদের অথেন্টিকেশন কম্পোনেন্ট এবং সিকিউরিটি কনফিগারেশন, এই দুটো আপনারা ইউজ করতে পারবেন, যাতে মানে যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারবেন, যেমন একটা ভাবে পড়া প্রজেক্টটা, যাতে আপনি এটা যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারেন। ওকে, সো এটা বুঝলেই হবে যে এইভাবে করে কাজ করে কনফিগারেশন এবং অথেন্টিকেশন। তাহলে ও আচ্ছা, কমেন্ট করে রাখছিলাম, ভুলে গেছি। ও, রোলটা তো দেখানো হয় নাই। একবার দেখা দিব না, সমস্যা নাই। তো বাকি রইল রোলটা নেক্সট ক্লাসে দেখাই দিব না। তো আগে আপনারা অথেন্টিকেশন এবং এইটা দেখেন, নেক্সট ক্লাসে এই রোলটা কিভাবে কাজ করতেছে, রোল বেস কিভাবে এই কম্পোনেন্টগুলো শো করানো যায় সেটা দেখাই দিব না। তো এটা প্র্যাকটিস করতে হবে, বাসায় যে আপনাদের প্রজেক্টে আগে এটা প্র্যাকটিস করেন, তারপরে বাকিটা দেখা যাবে, ঠিক আছে?
কোনটা কোন কোন ক্লাসে এটাতে এখানে এটাতে কিভাবে স্যার গেটিং এটা অথেন্টিকেশন হচ্ছে স্প্রিংই পাঠাচ্ছে স্ল্যাশ লগইন কিন্তু আমাদের না স্ল্যাশ লগইন আমি তো ফর্মটা বলতে পারবো মানে হ্যাঁ ওটা এর ভিতর কি হবে এইটাই স্প্রিং এটার মধ্যে পাঠাচ্ছে এটার মধ্যে আপনার রিমেম্বার মি পাবেন রিমেম্বার মি নামে একটা ফিচার আছে এটা আমি ইমপ্লিমেন্ট করে দিই রিমেম্বার পাবেন তো এই সব কিছু অথেন্টিকেশনের মধ্যে পাস করতে সেই হচ্ছে ওই ফর্মের যে ভ্যালুগুলা ওই যে আমরা বলে দিছি না ইউজার নেম হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড প্যারামিটার হচ্ছে পাসওয়ার্ড ফরওয়ার্ডিং সময় যেমন কনফিগারেশন করে দিলাম ওইটা অনুযায়ী সে তার রেসপন্সিবিলিটি অনুযায়ী এই অথেন্টিকেশন অবজেক্ট বানাইছে ওটার জন্য কি এটা পাইছে হ্যাঁ ওইটার মধ্যে এই তিনটা অবজেক্ট আছে নেম আছে ক্রেডেনশিয়াল আছে আর কিছু অবজেক্ট প্রিন্সিপাল আছে আর কিছু অবজেক্ট আছে তো এইটা হচ্ছে জেনারিক জেনারিক বানানোর জন্য তার এই কাজটা করছে আর স্যার সিকিউরিটি কনফিগারেশন সিকিউরিটি কনফিগারেশন এই লাইনটার কাছে আমি যদি স্ল্যাশ ধরেন হচ্ছে হোম পেজে গেলাম স্ল্যাশ হোম পেজ তাহলে কাজ করবে না শুধুমাত্র ড্যাশবোর্ড ইকুয়াল ম্যাচ করতেছে ইউজারের জন্য অ্যাডমিনের জন্য শুধুমাত্র ড্যাশবোর্ড পেজের অ্যাক্সেস থাকবে ইউজার এবং অ্যাডমিন টাইপের ইউজার বলতে যদি আপনি স্ল্যাশ চান তখন এরকম দিতে হবে স্ল্যাশ তাহলে ড্যাশবোর্ডে সব পাবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে বাইরে প্র্যাকটিস করেন প্র্যাকটিস না করলে পরে পারবেন না